আজকের বিষয় হচ্ছে আমাদের মেন্টাল হাইজিনের অন্তর্গত দ্য কনসেপ্ট অফ অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে অ্যাডজাস্টমেন্ট বা মানে সাধারণত আমরা কি বলি, অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে কি আমরা সঙ্গতি বিধান বলি ভালো কথায় বলতে গেলে, যদি ভালো বাংলা ধরো তুমি তার মানে হচ্ছে সঙ্গতি বিধান। কিন্তু তুমি যদি সাধারণ ভাবে ধরো অ্যাডজাস্টমেন্ট মানে কি বলতো, অ্যাডজাস্টমেন্ট মানে আমরা মানে মানিয়ে নেওয়া। ঠিক আছে, অ্যাডজাস্ট করে থাকা, আমরা কথায় কথায় কথাটা বলছি ইউজ করি যে আমি মানিয়ে নিচ্ছি, অ্যাডজাস্ট করে চলছি, এ করছি। তো বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট বা অভিযোজন এইটা আমরা এখন সাইকোলজি বা এডুকেশনে পড়লেও এটা কিন্তু মানে আমাদের সৃষ্টির শুরু থেকে ডারউইনের বিবর্তনবাদ তোমরা সবাই পড়ে এসছো, সেখানে ডারউইনের বিবর্তনবাদে যদি দেখো সেখানেও কিন্তু অ্যাডজাস্টমেন্টই হচ্ছে জীবনের মূল। যারা যারা এই পৃথিবীতে টিকে আছে, যেসব প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, উদ্ভিদ হতে পারে, যা কিছুই টিকে আছে পৃথিবীতে, সবাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট বা সঙ্গতি বিধান বা অভিযোজন করেই টিকে আছে। তো আমরা চাই না চাই প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে, সোশ্যাল লাইফের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সব জায়গায় কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যাডজাস্টমেন্ট করছি। তো এই অ্যাডজাস্টমেন্টটা আমরা আজকে বিষয়টা আলোচনা করব, যে অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝি, এর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমত এবারে যদি আমরা মানে বইয়ের ভাষাতে দেখি, তাহলে অ্যাডজাস্টমেন্ট এই কথাটার অর্থ হলো টু ফিট, অর্থাৎ আমরা ফিট হয়ে যাই, মেক সুইটেবল অর অ্যাডাপ্ট ইটিসি, এইটাকে বলে। মানে কি, মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ধরো তুমি একটা নতুন গ্রুপে গেছো, কোথাও এমন একটা জায়গায় ঘুরতে গেছো যেখানে সেই গ্রুপের কাউকেই তুমি চেনো না। তো অনেকে আছে কি করে, যে তাদের সঙ্গে মিশতে পারছে না, আলাদা আলাদা থাকছে। আবার অনেকেই থাকে কি করে, তাদের সঙ্গে মিশে যায়, এমন ভাবে মিশে যায় মনেই হয় না যে ও আগে এদের সঙ্গেই প্রথমবার মিশছে। অর্থাৎ সে ফিট হতে পারে, সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, যেরকম সিচুয়েশন সে সেখানে মানিয়ে নিতে পারে সেরকম। মেক সুইটেবল, নিজেকে সুইটেবল বানিয়ে নেয় এবং অ্যাডাপ্ট করে পরিবেশের মতো করে। তো এই অ্যাডজাস্টমেন্ট দু রকম হয়, সাধারণত আলোচনা করবো আমরা। সাধারণত আমরা অ্যাডজাস্টমেন্ট কেন করি, যে প্রকৃতিতে বা পরিবেশে যাতে আমরা ভারসাম্য মেনটেন করে চলতে পারি। হ্যাঁ, আমরা যাতে যথাযথভাবে ঠিকঠাক ভাবে চলতে পারি, পরিবেশের সঙ্গে প্রকৃতির সঙ্গে ভারসাম্য মেনে চলতে পারি, তার জন্যই কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করি। তো ওয়েবস্টার অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশন দিতে গিয়ে কি বলেছে দেখো, অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য এস্টাবলিশমেন্ট অফ এ স্যাটিসফ্যাক্টরি রিলেশনশিপ as a representing harmony, conformance and adaptation or like। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট কি, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে একটা সম্পর্ক স্থাপন, যাতে কি একটা স্যাটিসফ্যাক্টরি সম্পর্ক স্থাপন, মানে এমন একটা সম্পর্ক যেটা হচ্ছে সন্তোষজনক হবে সম্পর্ক স্থাপন। আমরা বন্ধুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, কারণ যাতে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গঠন হয়। আমরা স্কুল কলেজে টিচার, ভালো শিক্ষক শিক্ষিকার সঙ্গে ভালো সম্পর্ক গঠন করি। এইভাবে আমরা কি করি, অ্যাডজাস্ট করি। এবার তুমি যেখানে থাকো, তুমি ক্লাসে থাকো, জবের ক্ষেত্রে থাকো, যেখানেই থাকো, তুমি যদি সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারো, ভালো সম্পর্ক স্থাপন করতে পারো, তাহলেই কিন্তু তুমি দেখবে কমফোর্ট থাকবে সেখানে। আমরা বাড়িতে এত কমফোর্ট থাকি কেন, বাড়িতে এত আনন্দে থাকি কেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা সেখানে আনন্দের সঙ্গে থাকি এই কারণে, কারণ সেখানে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এইসব যে জায়গাগুলো থাকতে আমার ভালো লাগে, যেখানে আমি হ্যাপি থাকি, সেগুলো হচ্ছে কেন বলতো, কারণ তুমি সেই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করেছো। ঠিক আছে, সিবি গুড কি বলছে, অ্যাডজাস্টমেন্ট ইজ এ প্রসেস অফ ফাইন্ডিং এন্ড অ্যাডাপ্টিং মোডস অফ বিহেভিয়ার সুইটেবল টু এন এনভায়রনমেন্ট অর চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট কি বলছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এমন এক ধরনের প্রসেস, সেই প্রসেস কি করে তোমাকে পরিবেশ অনুযায়ী কোন আচরণটা সুইটেবল হবে সেটা তোমাকে মানিয়ে নিতে শেখায়। ধরো তুমি বাড়িতে ধরো কোনো একটা মাছ খাও না, ঠিক আছে, কোনো একটা মাছ খাও না। এইবারে তুমি এমন জায়গায় গেলে যে সেখানে ওই মাছটা ছাড়া অন্য কিছু মাছ খাওয়ার নেই বা খাওয়ার কিছু নেই, তাহলে তোমাকে কি করতে হবে, সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার জন্য তোমার মোডস অফ বিহেভিয়ারটাকে অ্যাডপ্ট করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বা কি করলে, বা ঠিক আছে আমি ওখানে না খেয়ে থাকলে অন্য জায়গায় কখনো খেতে পারবে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট দু রকম ভাবে করি, একটা হচ্ছে নেচারকে চেঞ্জ করি, প্রকৃতিকে চেঞ্জ করি, আর এনভায়রনমেন্টকে চেঞ্জ করি, আর একটা হচ্ছে নিজেকে চেঞ্জ করি। ধরো আমরা কি করলাম, আমরা একটা জঙ্গল আছে, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার আছে, আমরা সেখানে কি করি, সেখানে আমরা প্রাচীর দিয়ে দিচ্ছি, তার দিয়ে দিচ্ছি, দিয়ে সেই জঙ্গলটাকে ঘিরে দিচ্ছি যাতে হিংস্র জানোয়াররা আমাদের এসে ক্ষতি না করতে পারে। তো এই যে আমরা করলাম, এই কাজটা আমরা কি করলাম বলতো, এই কাজটা আমরা কি করলাম, এনভায়রনমেন্টকে কন্ট্রোল করলাম না নিজেকে কন্ট্রোল করলাম? এনভায়রনমেন্টকে কন্ট্রোল করলাম। তাহলে তারা যদি সেখানে সুখে থাকে, ভালো থাকে, হ্যাঁ, বা তাদের মতো করে থাকে, আমাদের রিস্কটাও কমবে এবং ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তাহলে এনভায়রনমেন্টকে কন্ট্রোল করলাম। আবার বাড়িতে প্রচুর মশা হয়েছে, তুমি ঘুমোচ্ছ, তুমি কি করবে, মশার হাত থেকে বাঁচার জন্য কি মশারকে বেড়া দিয়ে দেবে? এটা কিন্তু পারবে না তুমি। তখন তুমি কি করবে বলতো, তখন তুমি নিজে মশারি টাঙিয়ে নেবে, নিজে মশারির ভিতরে চলে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করে নিলে। কিন্তু
কখনো আমরা মানুষ এনভায়রনমেন্টকে কন্ট্রোল করি, এই যে ধরো নদীতে বাঁধ দেওয়া হ্যান ত্যান ইত্যাদি বিষয়, এগুলো আমরা এনভায়রনমেন্টকে কন্ট্রোল করছি। আবার এই যে ঝড় বৃষ্টি, এই সব হচ্ছে আমাদের কন্ট্রোল নেই, তখন আমরা কি নিজেকে কন্ট্রোল করছি, মানে বাড়ি বানাচ্ছি, ছাদ দিচ্ছি, যাতে আমরা ঝড় বৃষ্টির সময় সেখানে থাকতে পারি। তো এই দু রকমের অ্যাডজাস্টমেন্ট হয়, আমরা আলোচনা করব। ঠিক আছে, এছাড়াও এখানে কি বলা আছে দেখো, অ্যাডজাস্টমেন্ট ইজ এ প্রসেস দ্যাট হেল্প এ পারসন টু লিড হ্যাপি অ্যান্ড contented life while maintaining a balance between his need and his capacity to fulfill them। এইটা গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন বা সংজ্ঞা। এখানে কি বলা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে কি করে মানুষকে তার ব্যক্তিগত জীবনে হ্যাপি থাকতে সাহায্য করে। ঠিক আছে, তার লাইফে হ্যাপি থাকতে বা সুখে থাকতে সাহায্য করে। এভাবে কিভাবে তুমি সুখে থাকবে, ব্যালেন্স বিটুইন হিজ নিড, তুমি তোমার চাহিদা এবং তোমার ক্যাপাসিটির উপর যদি মানে ব্যালেন্স করতে পারো, তবেই কিন্তু তুমি সুখে থাকতে পারবে। সুখে থাকার দুটো নিয়ম, এই বিষয়টা একটু গুরুত্ব দাও, এটা গুরুত্বপূর্ণ। কারণ কি বলতো, ধরো তোমার একটা আইফোন কেনার ইচ্ছে হয়েছে, তাহলে তোমার নিড কি, তোমার নিড হচ্ছে একটা আইফোন, কিন্তু আইফোন কেনার মতো তোমার সামর্থ্য নেই, ক্যাপাসিটি নেই। তাহলে তুমি কি করলে, আইফোন না কিনে একটা ওয়ান প্লাস কিনলে। ঠিক আছে, একটু কম দামের ওয়ান প্লাস কিনলে। তাহলে এই যে তোমার চাহিদা ছিল আইফোন কেনার, আর তুমি কিনলে হচ্ছে কি একটা ওয়ান প্লাস এর ফোন বা মোটর ফোন বা অন্য কোনো ফোন। তাহলে এর ক্ষেত্রে কি হলো, এই তোমার নিডস এবং তোমার ক্যাপাসিটি, তোমার নিডস, আমাদের নিডস প্রচুর কিন্তু ক্যাপাসিটি কম। তোমাদের সব জায়গায় প্রতিনিয়ত অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তুমি কোনো শপিং মলে গেলে, ধরো দেখা গেল 5,000 টাকার একটা শার্ট পছন্দ হয়েছে, কিন্তু তোমার ক্যাপাসিটি কি, ক্যাপাসিটি হচ্ছে 1,000 টাকা শার্ট কেনার। তাহলে তোমাকে কিন্তু এটা ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এইভাবেই তুমি যদি তুমি দেখো যে ওই আমি 1,000 টাকার শার্ট নিয়েই সুখে থাকছি, হ্যাপি থাকছি, তাহলে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারছো। আমাদের যত রকমের প্রবলেম, যত রকমের মেন্টাল হোক, শারীরিক হোক, যাই হোক, সবের পেছনে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে পারি না বলেই বেশিরভাগ মেন্টাল প্রবলেম গুলো আমাদের মধ্যে আসে। ঠিক আছে, তো এই অ্যাডজাস্টমেন্টকে দুটো ভিউ পয়েন্টে বা দুটো ইম্পর্টেন্স ভিউ পয়েন্টে আমাদের কিন্তু ইন্টারপ্রিটেশন করা যায়। অ্যাডজাস্টমেন্টকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখি, আর অ্যাডজাস্টমেন্টকে একটা প্রসেস হিসেবে দেখি। যদি অ্যাডজাস্টমেন্টকে আমরা প্রসেস হিসেবে দেখি, তাহলে দেখবো কি, এটা হচ্ছে আমাদের হ্যাপি থাকার প্রসেস। এই হ্যাপি আমরা কি করে থাকবো, যখন আমরা নিজেদের নিডস এবং নিজেদের ক্যাপাসিটি এই দুটোর মধ্যে মেনটেন্স করতে, ব্যালেন্স করতে শিখে যাব, তখনই আমরা কিন্তু হ্যাপি থাকবো। ঠিক আছে, এইবারে দেখো এই অ্যাডজাস্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট, অ্যাডজাস্টমেন্টকে যদি আমরা অ্যাচিভমেন্ট হিসেবে ধরি, তাহলে বিষয়টা কি রকম দাঁড়ায়। অ্যাডজাস্টমেন্ট ইজ অ্যান অ্যাচিভমেন্ট মিন হাউ ইফেক্টিভলি অ্যান individual could perform his duty in different circumstances। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে পারফরমেন্স করছো, কতটা ইফেক্টিভলি তুমি কাজ করতে পারছো, সেইটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট। ধরো তুমি স্কুলের টিচার, তোমরা সবাই পড়াশোনা করছো, সবাই আমরা পড়াশোনা করছি কি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য। তো সেই জায়গায় তুমি যখন একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষক বা শিক্ষিকা হবে, সেখানে তোমাকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো তুমি বিভিন্ন পরিস্থিতিতে কিরকম পারফরমেন্স করছো, কতটা ইফেক্টিভলি সেই পরিস্থিতিটাকে করতে পারছো, তোমার কত ভালো ডিউটি করছো, সেটাকে নির্ভর করে তোমার অ্যাডজাস্টমেন্টের উপর। আর এই অ্যাডজাস্টমেন্টকে যখন তুমি তোমার বিজনেসের ক্ষেত্রে বা মিলিটারি, এডুকেশন বা আদার সোশ্যাল অ্যাক্টিভিটিস, এইরকম জায়গায় যখন আমরা ভালো পারফরমেন্স করি, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিজেকে ভালো পারফরমেন্স করি, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি যে এটা বলছে যে ইফ উই ইন্টারপ্রেট অ্যাডজাস্টমেন্ট অ্যাজ অ্যাচিভমেন্ট, দেন উই উইল হ্যাভ টু সেট দ্য ক্রাইটেরিয়া টু জাজ দ্য কোয়ালিটি অফ অ্যাডজাস্টমেন্ট। যদি আমরা অ্যাডজাস্টমেন্টকে একটা ইন্টারপ্রিটেশন করি অ্যাডজাস্টমেন্টকে অ্যাচিভমেন্ট হিসেবে, তাহলে কি এটা হচ্ছে সেট অফ দ্য ক্রাইটেরিয়া টু জাজ দ্য কোয়ালিটি অফ অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ তোমাকে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হবে, কোয়ালিটি অফ ক্রাইটেরিয়া, তার উপর বেস করে জাজ করা হবে। যেরকম দেখবে মানে যখন অ্যানুয়াল ফাংশন গুলো হয় বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ইনস্টিটিউশনের, সেখানে বেস্ট টিচার, বেস্ট এমপ্লয়ি, এদের জাজ করা হয়। তো এদের জাজ করা হয় তারা বিভিন্ন পরিস্থিতিতে কিরকম ডিউটি পালন করেছে, কতটা ইফেক্টিভলি অ্যাডজাস্ট করেছে, তার উপর বেস করে। তো এইটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট বলা হচ্ছে। আর অ্যাডজাস্টমেন্ট অ্যাজ অ্যান প্রসেস, এটা কি, এটা তো তখন বুঝতে পারলো যে এটা হচ্ছে এমন একটা প্রসেস যার সাহায্যে আমরা অ্যাডজাস্টমেন্টটা করছি। ঠিক আছে, যে প্রসেসের মাধ্যমে আমি নিজেকে হ্যাপি রাখার জন্য আমার নিডকে কখনো কমিয়ে দিচ্ছি, কখনো আমার ক্যাপাসিটি বিল্ড করার চেষ্টা করছি। তো এইভাবে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করছি। অ্যাডজাস্টমেন্ট ইজ এ প্রসেস, ইজ এ মেজর ইম্পর্টেন্ট ইন সাইকোলজিস্ট, টিচার্স এন্ড পেরেন্টস। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট যে প্রক্রিয়াটা সাইকোলজিস্ট, টিচার এবং পেরেন্টস বা পিতামাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি করা হয়, এখানে আমাদের যে ইন্ডিভিজুয়াল, শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এই যেটা আমরা এই ডেফিনেশনটা আলোচনা করলাম, বেসিক্যালি এটাই আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম চাহিদা হয়, আমাদের নিডস থাকে, কিন্তু সেই নিডসটা কতটা স্যাটিসফ্যাকশন করতে পারবো,
সেটা আমার ক্যাপাসিটির উপর নির্ভর করে এবং তার উপর বেশ করে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যাতে কিছু কিছু সময় যেটা আমি বললাম যে কিছু কিছু সময় আমাদের নিডসটাকে ইমপ্রুভমেন্ট করতে হয়, মানে নিডসটাকে কমিয়ে দিতে হয়, আবার কিছু কিছু সময় আমাদের ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিতে হয়। তো এই বিষয়গুলো আছে, এটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে নেচার অফ অ্যাডজাস্টমেন্ট। দেখো, নেচার অফ অ্যাডজাস্টমেন্ট ইজ এন কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট কোনো এরকম নয় যে শুরু হয়ে গেল শেষ হয়ে গেল, হ্যাঁ আজকে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম কাল করতে হবে না, এটা নয়। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রসেসে এখানেই বলা হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এবং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে টু ওয়ে প্রসেস, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম। নট অনলি প্রসেস অফ ফিটিং ওন সেলফ ইনটু অ্যাভেলেবল কার্কোস্ট্যান্স, অর্থাৎ এমন নয় যে সব সময় তুমি পরিস্থিতির শিকার হবে, পরিস্থিতির সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ফিটিং ওন সেলফ, এইটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট শুধু নয়, বরঞ্চ পরিস্থিতিটাকে চেঞ্জ করারও তুমি চেষ্টা করবে, সেটাও অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট দু রকম হয়, টু ওয়ে প্রসেস। মানে আমরা যেটা বললাম, কখনো আমরা কি করছি, পরিস্থিতিকে বা এনভায়রনমেন্টকে চেঞ্জ করছি, আবার কখনো হচ্ছে কি আমাদের নিজেদের মানিয়ে নিচ্ছি, নিজেদের ফিট করার চেষ্টা করছি, নিজেদের চেঞ্জ করছি। তো এইভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয়। ঠিক আছে, ইট ইজ এ প্রসেস অফ নিড রিডাকশন। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি এমন একটা প্রসেস যার সাহায্যে আমাদের চাহিদা বা নিড রিডাকশন হয়, হ্যাঁ চাহিদা পূরণ হয় আর কি। আর অ্যাডজাস্টমেন্ট এজ এন অ্যাচিভমেন্ট, ইটস বিং হ্যাপিনেস, এফিসিয়েন্সি এন্ড সাম ডিগ্রি অফ সোশ্যাল ফিলিংস। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে তুমি দেখবে, তুমি যদি কোথাও ভালো করে অ্যাডজাস্ট হতে পারো, হ্যাঁ ভালো করে মানিয়ে নিতে পারো, সেখানে দেখবে একটা হ্যাপিনেস আসে, এফিসিয়েন্সি আসে, সাম ডিগ্রি অফ ফিলিংস আসে, ভালো একটা ফিলিংস আসে। তো বেসিক্যালি এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, দেখো ধরো আমাদের মাঝে হয়, দেখো তো তুমি ধরো রুম শেয়ার করছো কারোর সঙ্গে, সেখানে দেখবে তুমি পড়তে বসছো, সে হচ্ছে ফোন ঘাটছে, ঠিক আছে গান শুনছে লাউড স্পিকারে করে, তাহলে তোমার কিন্তু প্রবলেম হবে, তোমার কিন্তু মেন্টাল একটা অস্থিরতা তোমার মধ্যে আসবে। তো তুমি তখন কি করলে, তুমি ধরো এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখলে এবং সেখান থেকেই তুমি পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারলে। তো এইরকম জায়গাগুলোই তোমার মধ্যে কিন্তু একটা হ্যাপিনেস আসবে, তোমার মধ্যে এফিসিয়েন্সি আসবে, যে আমার পরিস্থিতি যেমন থাকুক না কেন, ভালো থাকুক খারাপ থাকুক, আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা সবাই পড়াশোনা করছি, সকলেরই মানে বিভিন্ন ভাবে স্ট্রাগল করছি, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন রকম বাধা। তো সেগুলো যখন তুমি ওভারকাম করে অ্যাডজাস্ট করে নিজের কাজে বেশি ফোকাস করতে পারবে, তখন তো কিন্তু তোমার মধ্যে হ্যাপিনেস এবং এফিসিয়েন্সি এটা আসবে। ঠিক আছে, এটা ইনভলভ, অ্যাডজাস্টমেন্টের মধ্যে সাইকোলজিক্যাল যেরকম বিষয় ইনভলভ থাকে, সেরকম ফিজিওলজিক্যাল প্রবলেম গুলোও থাকে, এটা আমরা আলোচনা করবো যখন টাইপস গুলো দেখবো। তো এরিয়া অফ অ্যাডজাস্টমেন্ট, আমাদের সাধারণত কোন কোন এরিয়াগুলোতে অ্যাডজাস্টমেন্ট বা সঙ্গতি বিধান করতে হয়, এটা সবাই জানো তোমরা। আমরা কোন কোন জায়গায় অ্যাডজাস্টমেন্ট করি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে অ্যাডজাস্ট করি, সব জায়গায় আমাদের জীবনে সব জায়গায় আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আমরা কখনো আমাদের নিডস 100% ফুলফিল হয় না। ঠিক আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে টাকা পয়সার দিক থেকে ক্ষেত্রে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট আমরা সারা জীবনই করে থাকি, আমরা মিডিল ক্লাস, সবসময় একটা টাকা পয়সার টান থাকে, ঠিক আছে, বা লোয়ার মিডিল ক্লাস। হ্যাঁ, লিভিং কন্ডিশনে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তুমি মন মতো জব পাচ্ছ না, এ হচ্ছে না, এটাও থাকে। সোশ্যাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, বিবাহ জীবনে, দাম্পত্য জীবনেও আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, এই অ্যাডজাস্টমেন্টটা খুব মানে দেখবে, এইটাগুলো কিন্তু আমাদের যখন টাইপস গুলো দেখবো তখন আমরা আলোচনা করব। তো মানে ডিফেন্স মেকানিজম গুলো যখন আমরা অ্যাডজাস্টমেন্ট না করতে পারি, তখন যে ডিফেন্স মেকানিজম করি, মানে অ্যাডজাস্টমেন্ট না করলে ধরো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না, তখন আমরা কি করি, তো সেগুলো আমরা আলোচনা করব, তখন দেখবো। ঠিক আছে, আমাদের সোশিও সাইকোলজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট থাকে, রিলেশনে থাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট থাকে। ধরো তোমার ইচ্ছে ফ্যামিলিকে নিয়ে, ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে থাকবে, হ্যাঁ বউ বাচ্চা নিয়ে থাকবে, তো সেই জায়গায় দেখবে তোমাদের সোশিও সাইকোলজিক্যাল একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, ইস্যু আছে, সেই জায়গায় আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ঠিক আছে, পার্সোনাল সাইকোলজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হয়, মোরাল, রিলিজিয়াস, হোম, ফ্যামিলি, হ্যাঁ ফিউচার, ভবিষ্যতে কি করবে, ভোকেশনাল লাইনে যাবে না এডুকেশনাল লাইনে যাবে, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ধরো অনেকেরই দেখবে তোমাদের সায়েন্সে পড়ার ইচ্ছে ছিল, বিভিন্ন ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছে ছিল, তো সেগুলো হয়তো তোমরা ফুলফিল করতে পারোনি, কারণ সেখানেও তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। এই সব বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ, কারিকুলাম, টিচিং, সব জায়গায় আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের একটা বৈশিষ্ট্য যে একটা ভালো ওয়েল অ্যাডজাস্ট পারসন, একটা ভালো ব্যক্তি, এমন ব্যক্তি যে ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারে, তার কি কি বৈশিষ্ট্য থাকে। প্রথমত হচ্ছে তোমার মেন, মানে তুমি ভালো ওয়েল অ্যাডজাস্ট পারসন কিনা, মানে তুমি সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারো কিনা, অ্যাডজাস্ট করতে পারো কিনা, সেইটা হচ্ছে তোমার এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা তার উপর নির্ভর করে কিন্তু তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি মানিয়ে নিতে পারছো কিনা। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যাওয়ারনেস অফ ইচ ওন স্ট্রেংথ এন্ড লিমিটেশন। তুমি যদি নিজের স্ট্রেংথ এবং লিমিটেশন, তোমার কি স্ট্রেংথ আছে, ক্ষমতা আছে, এবং তোমার কি লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেটা যদি তুমি সম্পর্কে যদি সচেতন হও, তাহলে কিন্তু তুমি সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে।
ঠিক আছে, এবং রেসপেক্টিং হিমসেলফ এন্ড আদার্স। প্রথমত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ভালো করে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে প্রথমত হচ্ছে নিজেকে সম্মান দিতে হবে আর অন্যকেও রেসপেক্ট করতে হবে। আমি উম, আমি রেসপেক্ট করছি, আমি মানে আমি অ্যাডজাস্টমেন্ট করছি মানে এই নয় যে আমি যা কিছু লোক আমাকে বকছে মারছে ধরছে তাতেও আমি মেনে নিচ্ছি সবকিছু, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট নয়। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যেরকম লোককে রেসপেক্ট করা, অন্যকে রেসপেক্ট করা, সেরকম নিজেকেও রেসপেক্ট করা। ঠিক আছে, তো অ্যাটিটিউড লেভেল অফ অ্যাসপিরেশন, অ্যাডজাস্টমেন্ট, ভালো অ্যাডজাস্টমেন্টের জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ উদ্যোগ দরকার, অ্যাসপিরেশন দরকার। আর অয়েল অ্যাডজাস্টমেন্ট পারসন, ওয়েল পার্সনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্যাটিসফাইড দ্য বেসিক নিডস। দেখো এখানে বেসিক নিডস বলা হয়েছে, অল নিডস নয় কিন্তু। ঠিক আছে, আমাদের অল নিডস কখনো পূরণ হয় না, তার আমাদের যে বেসিক নিডস গুলো যদি তখন পূরণ হয়ে যাচ্ছে, তোমার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই সব বিষয়গুলো তোমার পূরণ হয়ে যাচ্ছে, তাহলে কি তুমি ওয়েল অ্যাডজাস্টেড পার্সন, মানে তোমার এই বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তুমি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে সব জায়গায় যে কোনো পরিস্থিতিতে। ঠিক আছে, অ্যাবসেন্স এ ক্রিটিক্যাল অর ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড, আমরা কখন, আমরা যখন ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ি তখনই তো আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। ঠিক আছে, এমন একটা মানে বা কোনো একটা ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউডের মধ্যে পড়ে গেলাম, মানে কোনো একটা দোষের মধ্যে পড়ে গেছি বা কেউ একটা দোষ করেছে তোমার উপর চাপিয়ে দিচ্ছে বা তোমার দ্বারা কোনো একটা ভুল হয়ে গেছে, তখনই কিন্তু তুমি অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তখন তোমার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। তো এগুলো যদি না থাকে, এগুলো এইরকম পরিস্থিতি যদি কম আসে তাহলে কিন্তু তুমি ভালো অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি ইন বিহেভিয়ার, দেখো যারা ফ্লেক্সিবল হয়, সব জায়গায় নিজেদের মানিয়ে নিতে পারে, তাদের কিন্তু সমস্যা হয় না, কিন্তু যাদের একটু ফ্লেক্সিবিলিটি কম হয় তাদের কিন্তু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। ঠিক আছে, এছাড়াও ক্যাপাসিটি অফ ডিল উইথ অবজার্ভ এই অ্যাডভার্স সার্কামস্ট্যান্স, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে তুমি কতটা ডিল করতে পারছো, হ্যাঁ বিভিন্ন পরিস্থিতিতে তুমি কতটা মানিয়ে নিতে পারছো, এটাও কিন্তু ক্যাপাসিটি নির্ভর করে। সবাই সমানভাবে মানিয়ে নিতে পারে না, মানানোর একটা লিমিট থাকে, তো সেটার উপর নির্ভর করে তুমি কতটা ওয়েল অ্যাডজাস্টেড পারসন। এছাড়াও তুমি যদি সমস্ত বিষয়কে রিয়েলিস্টিক বা পারসেপশনে দেখো, বিশ্বকে বাস্তবের দিক থেকে দেখো, তাহলে দেখবে তোমার কষ্ট কম হবে, তুমি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে। যেমন ওই আমাকে একটা মিথ্যে কথা বললো, ও আমাকে এভাবে ঠকালো, তুমি কি করলে সেইটা নিয়ে ভাবা শুরু করে দিলে, দিয়ে নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছ। তো সেইটা করা যাবে না, তোমাকে সবসময় রিয়েলিস্টিক পারসেপশন রাখতে হবে। ঠিক আছে, একদম বাস্তববাদী অ্যাটিটিউড রাখতে হবে তোমাকে, যে বাস্তবটাকে আমাকে স্বীকার করতে হবে। যে এখন আমরা বলছি না যে পরীক্ষা হচ্ছে না, চাকরি হচ্ছে না, আমরা কি করব, তাও তো বেকার পড়াশোনা করে কিছু হবে না, তো বেসিক্যালি এরকম ভাবতে পারো। বা রিয়েলিস্টিক অ্যাটিটিউড পারসেপশন দেখে যে এটা হচ্ছে বাস্তব, এখন কম্পিটিশনে টিকতে গেলে আরো ভালো নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আরো ভালো করে পড়তে হবে, তো তার উপর বেস করে তুমি কি করলে পড়াশোনা শুরু করলে, তাহলে তোমার কিন্তু ওয়েল অ্যাডজাস্ট পার্সনের মধ্যে তুমি পড়বে। এবং তুমি সবসময় নিজের ফিলিংসকে, মানে ফিলিংস কে যত ভালো কন্ট্রোল করতে পারবে তত তুমি কিন্তু ভালো অ্যাডজাস্ট করতে পারবে। তো এরপরে আচ্ছা, তোমাদের এটা যেহেতু লাস্ট ক্লাস, তো এখানে আমাদের আজ থেকে ফ্রি কোর্সটা শেষ হচ্ছে, মানে ফ্রি কোর্সের লাইভ ক্লাসটা শেষ হচ্ছে। কালকে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং নোটস ভিডিও সবই অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে। এর মক টেস্টটা কাল আপলোড করা হবে এবং সেগুলো তোমরা কন্টিনিউ করতে পারবে। এবং আর যা যা ফ্রি মেটেরিয়ালস হবে সেগুলো আমরা গ্রুপে শেয়ার করব। এবং যারা আমাদের ব্যাচে ভর্তি হবে ভাবছো, তারা হচ্ছে আমাদের যে অ্যাপে, বায়োর অ্যাপে যে লিঙ্কটা আছে সেখানে দেখবে এরকম WBPSC বলে একটা থাকবে, যেটা ফ্রি নয়, পেড থাকবে এরকম বিষয়টা। ঠিক আছে, সেখানে তুমি ক্লিক করবে, কন্টিনিউ ক্লিক করবে, কন্টিনিউ ক্লিক করলে ৩৯৯৯ টাকা। আর আমরা কিন্তু খুব মানে তোমাদের কাছ থেকে সার্ভে করে এই বিষয়টা ঠিক করেছি, কারণ তোমরা অনেকেই মানে আমরা কত টাকা ফিস করব তার একটা সার্ভে ফর্ম তোমাদের শেয়ার করা হয়েছিল, সেখান থেকে বলা হয়েছে। এবং এটা তো দেখো ৭-৮ মাসের প্রসেস, তো এর থেকে কমে আর আমরা করতে পারছি না। তো ৩৯৯৯ টাকায় মানে ৪,০০০ টাকার মধ্যে তোমরা কিন্তু পুরো কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে। যতদিন না পরীক্ষা হচ্ছে, শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভার্সন পাবে, লাইভ ক্লাসের মক টেস্ট পাবে, নোটস পাবে, যেগুলো আমরা এখন পর্যন্ত পেয়ে আসছো সেগুলো সবই পাবে, এবং ডাউট ক্লিয়ার সেশন, ডেইলি টার্গেট শিট, এই বিষয়গুলো থাকবে। তো তোমরা যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা ভর্তি হয়ে যাবে। এবং না হলে ওই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওই নাম্বারে ফোন করবে। হ্যাঁ বলো। তো এইটার যারা টার্গেট করছো তারা কিন্তু এই 20/2/2025 মধ্যে, এবং যখন যদি মানে করতে চাও, মানে যদি তোমরা ডাইরেক্ট অ্যাপে এনরোল করতে চাও, তাহলে কিন্তু এই কোডটা মনে রাখো, এই কোডটা অ্যাপ্লাই করবে, তাহলে এই অ্যামাউন্টটা চলে আসে ৩৯৯৯। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। যাই হোক, পরের বিষয়টা আমরা চলে যাচ্ছি, মেকানিজম অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আমরা তো বলছি আমরা সারা জীবন পরিবেশের সঙ্গে, প্রাকৃতিক পরিবেশ হতে পারে, সামাজিক পরিবেশ হতে পারে, সব জায়গায় আমরা অ্যাডজাস্টমেন্ট করে আসছি। তো এই অ্যাডজাস্টমেন্টের মেকানিজমটা কি, মানে কোন প্রসেসে, কোন পদ্ধতিতে আমরা অ্যাডজাস্টমেন্ট করে আসি, বা যে জায়গায় আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি না সেই জায়গায় আমরা কি করে সেই পরিস্থিতিটাকে সামাল দিই, সেই বিষয়গুলো আলোচনা করব। তো মেকানিজম অফ অ্যাডজাস্টমেন্ট দেখো, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, বা এটাকে আমরা ডিফেন্স মেকানিজমও বলতে পারি, মানে পড়েছো ডিফেন্স মেকানিজম হিসেবে। তো ডিফেন্স মেকানিজম হচ্ছে ডিফাইন অ্যাজ এনি হ্যাবিচুয়াল মেথড অফ ওভারকামিং ব্লকস, রিচিং গোলস, স্যাটিসফাই মোটিভস
রিলাইজ ফাস্টেশন অ্যান্ড মেনটেনিং ইকুইলিব্রিয়াম। তো আমাদের মাঝে মাঝে কি হয় যে আমরা সঠিকভাবে যথাযথভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি না, অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের মানে সঠিকভাবে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। তো সেই সময় আমাদের কি করতে হয়, ডিফেন্স মেকানিজমের সাহায্য নিতে হয়। ধরো আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলাম, না পড়ে গেছি, খারাপ রেজাল্ট করলাম, দিয়ে পরীক্ষায় বাড়িতে এলাম, বাড়িতে দেখলো খারাপ রেজাল্ট হয়েছে, দিয়ে কি করলাম, এই পরীক্ষার অ্যান্সারটা খুব কঠিন ছিল তাই পরীক্ষায় ফেল করেছি। তার মানে এখানে কিন্তু তুমি নিজেকে ডিফেন্স করলে। ডিফেন্স কেন করলে? যাতে বাড়ির লোক তোমাকে না কিছু বলে, মানে তুমি যাতে অ্যাডজাস্টমেন্ট করতে পারো, সঙ্গতি বিধান করতে পারো, তাই করলে তো। তো এই ডিফেন্স মেকানিজমটা, এই ডিফেন্স মেকানিজমের বিভিন্ন রকম টাইপস হয়, বা আমরা মাঝে মাঝে কি করি, লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দিই, আমি ভুলটা করলাম, না 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 ওই ভুলটা করেছে, আমি করিনি। তো এইরকম বিভিন্ন রকম ডিফেন্স মেকানিজমের টাইপস হয়, যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে দেখে নাও এই অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা ডিফেন্স মেকানিজম বলতে আমরা কি বুঝি। কি বলছি, এনি হ্যাবিচুয়াল মেথড অফ ওভারকামিং ব্লকস। তোমার সামনে তোমার জীবনে বিভিন্ন রকম বাধা আসে, সেই বাধা পেরোনোর জন্য তুমি কি করো, বিভিন্ন রকম হ্যাবিচুয়াল মেথড গ্রহণ করো। ঠিক আছে, রিচিং গোল লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজের মোটিভস কে স্যাটিসফাইড করার জন্য, ফার্স্টেশনটাকে রিলাইভ করার জন্য আমরা কি করি, এই বিভিন্ন রকম ডিফেন্স মেকানিজম ইউজ করি। যেরকম কি, বাড়িতে হয়তো ধরো বাড়ি ফিরতে রাত হয়েছে, তাহলে বাড়িতে ঢুকতে দেবে না, বাড়িতে বকবে, এটা তোমার সামনে বাধা, ব্লক। তুমি বাড়িতে কি করে যাবে, তুমি বলবে যে আমার একটা বন্ধু অসুস্থ হয়ে গেছিল, তার জন্য আমি বাড়ি ফিরতে দেরি হয়েছে, ওকে নিয়ে ডাক্তার কাছে যেতে হয়েছিল, তাহলে তুমি একটা মিথ্যে কথা বললে। এটাও কিন্তু এটা হচ্ছে কি, এভাবে তুমি ব্লকটাকে, তোমার সামনে যে বাধাটা ছিল সেই বাধাটাকে করলে। তুমি রিচিং গোলস, লক্ষ্যে পৌঁছতে চাইছো, যে পরীক্ষায় পাস করবো, তুমি কি করলে, নোট করে নিয়ে গেলে। ঠিক আছে, মোটিভ স্যাটিসফাইড করতে চাইছো, তোমার ফার্স্টেশন, রাগ, হিংসা, এগুলোকে ভাবে অ্যাগ্রেশন, মারামারি শুরু করে দাও, লোকের সঙ্গে ঝগড়া করো, এগুলো সবই কিন্তু ডিফেন্স মেকানিজমের মধ্যে যায়। ঠিক আছে, এভরি ইন্ডিভিজুয়াল ইউজ হিজ ওন মেকানিজম টু মেনটেন দ্য ব্যালেন্স অফ হিজ পার্সোনালিটি ইন দ্য সোসাইটি। অর্থাৎ আমাদের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকেই আমরা কিন্তু ডিফেন্স মেকানিজম করে থাকি। ঠিক আছে, বা অ্যাডজাস্টমেন্ট মেকানিজম করে থাকি। কি কেন করি? কারণ আমাদের পার্সোনালিটি বা সোসাইটি এবং আমাদের ব্যক্তিত্বকে মেনটেন করার জন্য আমরা কিন্তু ডিফেন্স মেকানিজম বা এই মেকানিজম গুলো ইউজ করি। বাট সাইকোলজিস্ট হ্যাভ লিস্টেড সার্টেন adjustment mechanism which are used by majority of people in the constant struggle for survival in their environment. কিন্তু সাইকোলজিস্টরা বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের কথা বলেছে বা লিস্ট করেছে, সেগুলো হচ্ছে কি, যে আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত আমরা ব্যবহার করি। কিন্তু মানে ডিফেন্স মেকানিজম বা অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বহু ধরনের হয়। ঠিক আছে, অনেক ধরনের হয়। প্রথমত হচ্ছে কি, সিম্পলি আমি কি করলাম, ডিনাই করলাম, অস্বীকার করলাম। ধরো তোমার একটা বন্ধু, ওই বন্ধুর সঙ্গে তোমার মিশতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। ঠিক আছে, তোমাকে সে পেছন থেকে রাখছে, তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তুমি আর ঘাড় বেড়ানো না, চলে গেলে। পরে যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা তোকে তখন ডাকছিলাম, তুই সাড়া দিসনি কেন, তখন কি করলে, তুমি সিম্পল ডিনাই করে দিলে, অস্বীকার করে দিলে। ঠিক আছে, অস্বীকার করা, যে না না আমি তো তোকে দেখতে পাইনি, বা আমি তোকে গলা শুনতে পাইনি, তাই করতে পারি। তো সিম্পল ডিনাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু মেনটেন এন্ড ব্যালেন্স অফ পার্সোনালিটি ইন দ্য ডিনাই দ্য ফ্যাক্ট। অর্থাৎ আমরা যখন কোনো ঘটনাকে খুব ইজি ভাবে ডিনাই করে দিই। ঠিক আছে, কেন ডিনাই করি? ব্যালেন্স অফ পার্সোনালিটি মেনটেন করার জন্য। পার্সোনালিটি মানে ধরো তুমি তার সঙ্গে কথা বললে তোমার ভালো লাগবে না, তোমার অস্বস্তি লাগবে, তো তুমি কি করলে, ডিফেন্স মেকানিজম ইউজ করলে, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম ইউজ করলে, যে আমি না ওর সঙ্গে কথা বলবো না। কেন? তাহলে এবারে কথা বলবো না মানে কি, তার ডাকটা শুনছি না, তার ফলে কি হচ্ছে, তার ফলে আমি কিন্তু তাকে, সেই জায়গা থেকে তুমি যদি তার সঙ্গে কথা বলতে মিশতে, তাহলে তোমার একটা অস্বস্তি লাগতো, খারাপ লাগতো, পছন্দ হতো না, রাগ হতো ওর উপর। তো এই জায়গাগুলো থেকে তুমি কি সিম্পলি ডিনাই করে নিজেকে অ্যাডজাস্ট করে নিলে, বা তুমি এইটা হচ্ছে হুইচ কুড ক্রিয়েট কনফ্লিক্ট দ্য মাইন্ড। অর্থাৎ মন কি বলছে, মন বলছে না এর সঙ্গে কথা বলবো না, আবার এনভায়রনমেন্ট ও ডাক দিচ্ছে, বারবার ডাক দিচ্ছে পেছন থেকে। তো এই কনফ্লিক্টটাকে দূর করার জন্য আমরা কি করি, সিম্পল ডিনাই ইউজ করি। তাহলে সিম্পল ডিনাই বোঝা গেল, এগুলো থেকে প্রশ্ন হবে, প্রশ্ন যখন আলোচনা করবো এবং যখন এতে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু এখান থেকে হবে। সিম্পল ডিনাইটা বোঝা গেল? হ্যাঁ দাদা। এখানে আরেকটা দেখো, when children are busy in play activity, ধরো ছেলেরা খেলছে, আর পেরেন্টস কল দেম, বা বাবা মা তাকে ডাকছে যে খাবি আয় বা পড়বি আয়, তখন চিলড্রেন কি করে, চিলড্রেন উইল সে দে হেয়ার নাথিং, সে কোনো কিছুই শুনতে পায়নি, সে শুনতেই পায়নি, তাই আসেনি। ঠিক আছে, ইনফ্যাক্ট ইট ওয়াজ সেড নট অ্যালাউড টু পেন্টারেড ইনটু দেয়ার কনসিয়াসনেস, এবং কনসিয়াসনেস মানে জাস্ট শুনতে চায় না, ও খেলে যাচ্ছে নিজের মতো করে, কনসিয়াসনেস করছে না। তো বেসিক্যালি সাধারণত ভাবে বলো তো, সিম্পল ডিনাই কারা বেশি করে, শিশুরা না বড়রা?
শিশুরাই বেশি করে। না, রিসার্চ বলছে বয়স্করাই বেশি, অ্যাডাল্টরা প্রাপ্তবয়স্করাই বেশি সিম্পল ডিনাই করে। ইন অ্যাডাল্ট দ্য পার্সেন্টেজ অফ ডিনাই ইন হাইয়ার দ্যান চিলড্রেন। বয়স্কদের মধ্যে চিলড্রেনদের থেকে ডিনাই করার প্রবণতা অনেক বেশি, ঠিক আছে। অ্যাডাল্টস আর adults are not always prepared to admit frankly failure in their daily life, ঠিক আছে। মানে বয়স্করা, মানে যারা প্রাপ্তবয়স্ক, তারা দেখো ছোটরা যদি বলে তুমি কি ফেল করেছো বা তুমি কি এই কাজটা করতে পারোনি, তারা সিম্পলি ডিনাই করবে, মানে সিম্পলি বলবে যে হ্যাঁ না আমি পারিনি, এটা আমি হয়নি। কিন্তু বড়রা সিম্পলি ডিনাই করবে, না না আমি পারবো, আমি পরে করে দেবো, বা আমি করেছি, এইরকম বলে। কেন বলো তো সিম্পলি ডিনাই করে? কেন সিম্পলি ডিনাই করার মূল হচ্ছে আমরা নিজেরা যখন আমরা বড় হয়ে যাই না, আমরা নিজেদের ব্যর্থতা মানতে স্বীকার করি না। ফ্র্যাঙ্কলি আমরা যে নিজের ব্যর্থতা, যে হ্যাঁ এটা আমি পারছি না, এটা আমার সেইটা আমরা কি করি, স্বীকার করতে চাই না। তো এই সিম্পলি ডিনাইলা কিন্তু অ্যাডাল্টরাই বেশি ইউজ করে। ডিনাই হেল্প টু পোস্টপোন ফেসিং এ প্রবলেম অর ফেলিওর। এই ডিনাই, সিম্পল ডিনাই কি করে, ধরো তোমার একটা কাজ আছে, কঠিন কাজ, সেই কাজটা তোমার করতে ভালো লাগে না, তুমি কি করলে, ভাবলে যে আজকে করবো না, কাল করবো না, পরশু করবো না, তারপর দিন করবো। তো বেসিক্যালি কেন বলো তো, ওই কাজটা তোমার করতে ভালো লাগে না, এবং তুমি ভাবছো ওই কাজটা যদি আমি করি হয়তো আমি কাজটা করতে পারবো না, ফেল হয়ে যাবো। তো এই যে প্রবলেম বা মানে ফেল হয়ে যাওয়ার ভয়ে তুমি কি করছো, ওই কাজটাকে ফেস করতে চাইছো না, পোস্টপন্ড করছো, আজ নয় কাল, কাল নয় পরশু। পোস্টপন্ড ফেসিং এ প্রবলেম অর ফেলিওর, ঠিক আছে। কোন একটা প্রবলেমকে, যে প্রবলেমে তোমার ব্যর্থ হওয়ার ভয় থাকে, তাকে তুমি ডিনাই করো, ঠিক আছে, যে না এটা করবো না, এই করবো না, পরে করবো, এরকম থাকে। এরপরে হচ্ছে ডিফেন্স মেকানিজম, হচ্ছে অ্যাগ্রেশন। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। ধরো তোমাকে ধরো তুমি ফোন ঘাঁটছো বা ফোনে গেম খেলছো বা কিছু করছো, বাড়ির লোক কন্টিনিউয়াসলি তোমাকে বকছে, হ্যাঁ, যে যে পড়তে বস, তুমি কি করলে, জোরে চিৎকার করলে, জোর ঝগড়া করলে। বা স্কুলে কোনো বন্ধু তোমাকে কি করছে, বারবার বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, তুমি কি করলে, তাকে মারতে চলে গেলে। এই অ্যাগ্রেশন হচ্ছে আক্রমণ করা, এইটাও কিন্তু এক ধরনের ডিফেন্স মেকানিজম, ঠিক আছে। এইটাও আমরা করে থাকি। কখন করে থাকি, যখন আমাদের বিরক্তর লেভেলটা খুব বেশি চলে যায়, তখন আমাদের, যখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই খুব, সেই ফ্রাস্ট্রেটেডটাকে কমানোর জন্য আমরা কিন্তু এই অ্যাগ্রেশন দেখাই। বাবা মায়ের উপর ফ্রাস্ট্রেশন, বারবার গানের কাছে এটা ওটা 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 বলে যাচ্ছে, তখন আমরা চেঁচিয়ে দিলাম। ভাই হয়তো তোমাকে বিরক্ত করছে, বোন বিরক্ত করছে, তাই ওটা দুম করে মেরে দিলে। বেসিক্যালি এই অ্যাগ্রেশন বা আক্রমণ করা, এটা হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশনটাকে রিলিভ করার জন্য আমরা কিন্তু এটা করি, ঠিক আছে। এ পারসন হু ট্রাই টু গেইন সামথিং ফ্রম আদার অলসো কল অ্যাগ্রেসিভ। অর্থাৎ অ্যাগ্রেসিভ মানে আমি যদি অন্য কারোর কাছ থেকে কিছু পাওয়ার জন্য অ্যাগ্রেসিভ হই, সেটাকেও অ্যাগ্রেসিভ বলছি, ঠিক আছে। হু ট্রাই টু ডোমিনেট অলসো কল অ্যাগ্রেসিভ। আমি যদি কাউকে কিছু ডোমিনেট করি, সেটাও মানে ডোমিনেট করছে, এই তুই চুপ কর, হ্যাঁ তুই বেশি জানিস, তাহলে এটাও কিন্তু অ্যাগ্রেসিভ, এটাও অ্যাগ্রেশনের মধ্যে পড়ে। বা আমি যদি, এই তুই এটা আমাকে দিবি, তারা তো দিতে নেই, বা ভাইদের কাছ থেকে, বোনেদের কাছ থেকে বিভিন্ন খেলনা এটা ওটা নিয়ে নিই না আমরা ছোটবেলায়, বা ছোটরা নিয়ে নেয়। তো এইটা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ঠিক আছে। যখন আমরা কারোর কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করি, টেনে নেওয়ার চেষ্টা করি, কেড়ে নেওয়ার চেষ্টা করি, ভয় দেখিয়ে নেওয়ার চেষ্টা করি, সেটাও অ্যাগ্রেসিভ। এছাড়াও আমরা এখন ডোমিনেট করি, যে তুই চুপ কর, তুই জানিস না, তুই পারবি না, এটাও হচ্ছে কিন্তু অ্যাগ্রেসিভের একটা টাইপ, ঠিক আছে। অ্যাগ্রেশন ইজ এ টাইপিক্যাল অ্যাডজাস্টমেন্ট মেকানিজম ইউজ as an attempt to hurt or destroy the source of frustration। অর্থাৎ যেই বিষয়টাকে নিয়ে তোমার ফ্রাস্ট্রেশন শুরু হয়েছে, সেই বিষয়টাকে হার্ট করার জন্য, আঘাত করার জন্য, বা ডিস্ট্রয় করার জন্যই, মানে ডিস্ট্রয় করার প্রসেসটাকেই বলা হচ্ছে অ্যাগ্রেশন। মানে কি, ধরো তোমার মা তোমাকে বকছে, যেই কাজ কর, পড়তে বসে কর, তুমি মায়ের উপর চেঁচিয়ে দিলে, তাহলে কি মাকে, মানে এই সোর্সটা কি, তোমার ফ্রাস্ট্রেশনের সোর্স কি, এই মায়ের বকা। যাতে মা না বকে তার জন্য তুমি কি করলে, হার্ট করার চেষ্টা করলে মাকে, হ্যাঁ চিৎকার করলে, চেঁচালে, হ্যাঁ এই তুমি যাও তো এখান থেকে, এই করো না, ডাকবে না, ডিস্টার্ব করবে না, হ্যাঁ এরকম। বা তোমার একটা ধরো ভাইদের, দুই ভাই বোনে ঝগড়া লেগে গেছে, কে রিমোটের টিভি রিমোট নেবে, দিয়ে কি করলে, রাগারাগি করে মারামারি করার পর রিমোটটাকেই ভেঙে দিয়ে। তো এইগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশনটাকে রিলিজ করার জন্য আমরা এই কাজগুলো করি। এটাকে বলে অ্যাগ্রেশন বা আক্রমণ করা। তাহলে আক্রমণ মানে, এটা মনে রাখবে, আক্রমণ মানে শুধু মারছি সেটাকে আক্রমণ বলা হচ্ছে না। যখন আমি কারো কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি, কাউকে দমিয়ে রাখছি, সেটাও কিন্তু অ্যাগ্রেশনের টাইপ। তো এর দুটো মূল ক্যাটাগরি, সেটা হচ্ছে এক্সট্রা পিউনেটিভ অ্যাগ্রেশন আর হচ্ছে ইন্ট্রাপিউনেটিভ অ্যাগ্রেশন। এক্সট্রা পিউনেটিভ অ্যাগ্রেশনটা কি, এক্সট্রা পিউনেটিভ অ্যাগ্রেশন মানে দেখবে কিছু ছেলে মেয়ে স্কুল কলেজ, মানে স্কুলে দেখেছো সবাইকে মারে, ধরে মারে, ঠিক আছে, হ্যাঁ মারামারি শুরু করে দেয়, যেখানে হোক সে মারামারি শুরু করে দিচ্ছে। তো এখানে কি করে, এক্সট্রা পিউনেটিভ
aggression বা response are those which is individual aggressively attribute the frustration to external person or things, অর্থাৎ অন্য ব্যক্তির উপর সে তার ফ্রাস্ট্রেশনটা রিলিজ করছে, ঠিক আছে, অন্য ব্যক্তিকে ধরে মারছে, অন্য বন্ধুকে ধরে মারছে, অন্য বস্তুকে ভেঙে দিচ্ছে, জিনিসপত্র নিয়ে ভাঙছে, ছুঁড়ে দিচ্ছে কোনো কিছু। তো এটা হচ্ছে এক্সট্রা পিউনেটিভ অ্যাগ্রেসিভ। এখানে কি অন্য বস্তু বা অন্য ব্যক্তির উপর অ্যাটাক করে নিজের ফ্রাস্ট্রেশনটাকে করার জন্য, রিলিজ করার জন্য। এটা মেবি ফিজিক্যাল অ্যাটাক আপন দা সোর্স অফ অকটেল, ফিজিক্যাল অ্যাটাক করতে পারে। তো এই বিষয়গুলো থাকে, ঠিক আছে। তো এছাড়াও এই এই এক্সট্রা পিউনেটিভ অ্যাগ্রেশন আরো এক রকমের হয়। ধরো মানে ধরো তুমি তোমার বাড়িতে তোমাকে কেউ বকলো বা তোমার বাবা বকলো, তুমি বাবাকে কিছু বলতে পারলে না, তুমি কি করলে, তোমার বাড়ি একটা ধরো বিড়াল পোষা আছে বা কুকুর পোষা আছে, তাকেই তুমি অ্যাটাক করলে, তাকেই ধরে মারলে। এই যে শিশুরা, হ্যাঁ দেখবে বাচ্চা শিশুরা যখন রাস্তার পশু পাখিকে মারছে, হ্যাঁ গরুকে মারছে, বাছুরকে মারছে বা ছাগল, এদের দেখে মারে, হ্যাঁ কুকুর, এরা কিন্তু এই যে এই বিহেভিয়ারটা আসে, আসে কেন বলতো, তাদের বাড়িতে তাদের বাবা মা দেখবে তাদেরকে পেটায়, মানে মারে, একটু ফিজিক্যাল টর্চারটা মানে ফিজিক্যাল অ্যাটাকটা একটু বেশি করে, ওই ফ্রাস্ট্রেশন বের করার জন্য ও দেখবে অন্যজনকে মারে, হ্যাঁ কুকুর বিড়ালকে মারে, নিরীহ মানে অন্যজনকে যদি শরীরের ক্ষমতা থাকে সে তাহলে দেখবে, দেখুন না মানে আমরা বলি না যে বাচ্চাটাকে বাবা কত পেটে তাও দেখবে বদমাশি বন্ধ করে না, ওকে প্রথমত হচ্ছে বদমাশি বন্ধ করতে গেলে ওর পেটানোটাকে বন্ধ করতে হবে, ওর জন্যই বদমাশিটা করে, বদমাশি করানোর জন্য পেটানো হয় না, পেটানো হয় বলে বদমাশি করে, ঠিক আছে। এই সাইকোলজিক্যাল বিষয়গুলো মনে রাখবে। আর মাঝে মাঝে কি বিভিন্ন খেলনার উপর, হ্যাঁ ডগের ওপর, এদের ওপর কি এদের ফ্রাস্ট্রেশনটা বা অ্যাগ্রেশনটাকে এ করে, রিলিজ করে এরা, ঠিক আছে। আর ইন্ট্রোস্পেক্ট পিউনেটিভ অ্যাগ্রেশন এইটা কি বলতো, এইটা হচ্ছে হ্যাঁ এরা হচ্ছে নিজের ক্ষতি করবে। কিছু জন দেখবে মানে রেগে গিয়ে কপাল নিয়ে দেওয়ালে ঠুকছে, হাত কেটে নিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ নিজের বলে মানে সুসাইডিয়াল টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, এগিয়ে যাচ্ছে সুসাইড করবে বলে। অর্থাৎ এরা কিন্তু মানে অপরের ক্ষতি করার চেষ্টা করে না, অপরকে অ্যাটাক করার চেষ্টা করে না, এরা নিজেকে অ্যাটাক করার চেষ্টা করে। ইন্ট্রোপিউনেটিভ পারসনস বা রেসপন্স আর দোজ হুইচ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাগ্রেসিভলি অ্যাট্রিবিউট ফ্রাস্ট্রেশন টু হিমসেলফ, অর্থাৎ নিজেকেই নিজে করে, নিজের পার্সোনাল নিজে ফিল করে যে আমি হয়তো এই ফ্রাস্ট্রেশনের জন্য দায়ী, আমিই দায়ী, নিজেকে ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এই যেটা বললাম যে নিজেকেই নিজের দেওয়াল মাথা ঢুকছে, হাত কেটে নিচ্ছে, হ্যাঁ রেগে যাচ্ছে, নিজের চুল চুল ধরে টানছে, এগুলো হচ্ছে ইন্টারপিউনেটিভ অ্যাগ্রেশনের টাইপ। বোঝা গেল দুটো, এই দুটো বিষয় বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে কম্পেনশন। কম্পেনশনের বাংলা মানে হচ্ছে, মানে এটা যদি কম্পেনশনের যদি বাংলা মানে দেখো সেটা হচ্ছে কি পরিপূরক, হ্যাঁ পরিপূরক, পরিপূরক মানে মানে সহজ কথায় বলতে ক্ষতিপূরণ, মানে যদি বোঝার সুবিধা হয় ক্ষতিপূরণ। কম্পেনশন মানে কি বলতো, ক্ষতিপূরণ। ধরো তুমি একটা কোনো কোনো একটা শপিং মলে গেছো, দিয়ে ধরো একটা টিভি আছে, টিভিটাকে ভেঙে দিয়েছো, তাহলে সেই যে ভেঙে দিলে তার জন্য তোমাকে কি করতো, পরিপূরক হিসেবে তোমাকে টাকা দিতে হবে, হ্যাঁ কম্পেনশন দিতে হবে। বা ধরো কোম্পানির কোনো এমপ্লয়ি হয়তো মারা গেল, হ্যাঁ ঠিক আছে, বা ওটা হচ্ছে কোম্পানির দোষ ছিল, তারা কি করে কম্পেনশন দেয়, হ্যাঁ ক্ষতিপূরণ দেয়, টাকা দিয়ে সাহায্য করে। তো কিন্তু আমাদের সাইকোলজির ক্ষেত্রে কম্পেনশন বা পরিপূরক এই বিষয়টা কিরকম, ওটা কিন্তু এরকম নয়। কম্পেনশন হচ্ছে আমরা ধরো পড়াশোনা ভালো পারি না, যেসব কিছু ছেলে মেয়ে দেখবে পড়াশোনা ভালো পারছে না, তো যেহেতু পড়াশোনায় ভালো পারেনি বা ফেল হয়ে গেছে, সে কি করে খেলাধুলায় ভালো হওয়ার চেষ্টা করে, হয় না, যে খেলাধুলায় ভালো হওয়ার চেষ্টা করে। অর্থাৎ সে এইখানে যে ফেল করলো, পড়াশোনায় যে ফেল করলো, তার কম্পেনশনটা, তার পরিপূরক হিসাবে সে কি করলো, আমি পড়াশোনায় ফেল করলাম তো ঠিক আছে আমি খেলাধুলায় ভালো করে দেখাবো। তো এই বিষয়টা থাকে, ঠিক আছে। কম্পেনশন, কম্পেনশন বা পরিপূরক কি, when a person feels weak or fail in one area, যখন একজন ব্যক্তি বা একটা ব্যক্তি কোনো একটা জায়গায়, কোনো একটা এরিয়ায়, এখানে হয়তো স্টাডি ধরে নাও, স্টাডিতে মানে উইক বা ফেল হয়ে গেছে, কম্পেনসেশন ইজ আনাদার ফিল, সে কি করে এইখানটার ঘাটতি মেটানোর জন্য ভালো খেলাধুলা করা শুরু করে দেয়, ঠিক আছে, অন্য ফিল্ডে ভালো ভালো করার চেষ্টা করে, ঠিক আছে। হি ওয়ার্কস হার্ড টু বিকাম স্ট্রং এন্ড সাকসেসফুল, অন্য ক্ষেত্রে বা অন্য জায়গায় স্ট্রং এবং সাকসেসফুল হওয়ার জন্য প্রচুর চেষ্টা করে, ঠিক আছে। নিডস হুইচ আর ফার্স্টেটেড এন্ড unmet are gratified to other release tensions or conflict, tensions or conflict, নিজের টেনশন কনফ্লিক্ট এগুলোকে অন্য জায়গায় করে, ঠিক আছে। এই কনফ্লিকশন বিভিন্ন রকম হতে, বিভিন্ন এরিয়া হতে পারে, বায়োলজিক্যাল, ফিজিওলজি, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল উইকনেস। তো বেসিক্যালি এইখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে স্কুল ওয়ার্কে বা পড়াশোনায় খুব ভালো খারাপ পুয়ার, সে কি করছে নন একাডেমিক অ্যাক্টিভিটিস মানে খেলাধুলা হতে পারে, সেখানে কি করছে কম্পিটিশন ভালো করার চেষ্টা করছে। তুমি ধরো আমরা কি করি, ইংলিশে খারাপ, আমরা বলছি যে ইংলিশে খারাপ তো কি হয়েছে, আমি তো বাংলায় ভালো, হিন্দিতে ভালো, এইভাবে কম্পেনশন করার চেষ্টা করি। তো কম্পেনশনের বিভিন্ন রকম টাইপ হয়,
ঠিক আছে, এইগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমি বললাম কি কম্পেনসেশন হচ্ছে কি, যদি আমি এ ফিল্ডে খারাপ হই আমি কি করি বি ফিল্ডে ভালো হওয়ার চেষ্টা করি। তাহলে এইটা কিন্তু কম্পেনসেশনকে তোমাকে বোঝানোর জন্য বললাম। কিন্তু এই কম্পেনসেশনের বিভিন্ন রকম টাইপস হয়। প্রথম টাইপস হচ্ছে ডাইরেক্ট কম্পেনসেশন। ডাইরেক্ট কম্পিটিশন মানে আমি যেই ফিল্ডে খারাপ করেছিলাম সেই ফিল্ডে ভালো হয়ে দেখাবো আমি। এই রকম যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায়, এই রকম যদি তুমি ডিফেন্স মেকানিজম মানে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম নাও, আমি এইভাবে অ্যাডজাস্ট করবো, আমি আজকে আমাকে খারাপ বললো তো আমি কালকে ভালো হয়ে দেখাবো, ওই ফিল্ডেই ভালো করে দেখাবো, আমি টপার হয়ে দেখাবো। It is the process when an individual remove his specific weakness and frustration in the same field by an unusual effort. অর্থাৎ যখন কোনো ব্যক্তি নিজের স্পেসিফিক উইকনেস বা দুর্বলতা থাকার পরেও সেই ফিল্ডে কাজ করে, সেই ফিল্ডে আনইউজুয়াল এফোর্ট দিয়ে নিজের বাধাকে অতিক্রম করে সাকসেস হয়ে দেখায়, সেটাকে বলে ডাইরেক্ট কম্পেনসেশন। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এ বয় হু ট্রাই টু উইক ইন ইংলিশ কম্পেনসেশন ডাইরেক্টলি when try to become strong hard labor in the same field। অর্থাৎ ধরো কোনো ব্যক্তি তো ইংলিশে খুব খারাপ, সে কি করছে ইংলিশের বদলে হিন্দি ভালো পড়বে না এমনটা নয়। ডাইরেক্ট কম্পেনসেশন মানে কি, সেই ইংলিশটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য হার্ড ওয়ার্ক করবে সেম ফিল্ডে, এটাকে বলা হয় ডাইরেক্ট কম্পেন্স। ডোমেস্টেন্সের নাম শুনেছো? ডেমোস্টেন্স হচ্ছে একজন গ্রিক বাকচি মানে বক্তা আর কি। তো বক্তা ও হচ্ছে মানে ভালো বলতে পারে, হ্যাঁ বক্তব্য রাখতে পারে, ভালো স্পিচ রাখতে পারে। তো ও প্রথমে তোতলা ছিল জানো তো। তো ও প্রথমে এখানে ছবিতে আছে, উনি প্রথমে তোতলা ছিলেন, অর্থাৎ কথা বলতে পারতেন না, মানে তোতলা তো ঠিক আছে। তো আমাদের অনেকেরই তোতলা ওর লিমিট আছে একটা, ঠিক আছে, উনি কিন্তু একদম কথা বলতে পারতেন না। তো সে কি করলো, সে পাথরের ছোট ছোট নুড়ি সেগুলো মুখে ঢুকিয়ে প্র্যাকটিস করা শুরু করলো, এবং সে পরবর্তীকালে গ্রেট ওরিয়েটর হয়েছিল, মহান বক্তা হয়েছিল। ফিজিক্যাল বাধাটাকে সে অতিক্রম করে, স্ট্রাগল করে, আনইউজুয়াল এফোর্ট দিয়ে, হার্ড ওয়ার্ক দিয়ে, হার্ড লেবার দিয়ে সেই জায়গাটাই কিন্তু সে পূরণ করে নিচ্ছে। অর্থাৎ তার দুর্বলতাটাকে মানে তোমার উইক জোনটাকে তুমি যখন স্ট্রং জোন করে নিচ্ছ, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কম্পেনসেশন। ঠিক আছে, এরপর হচ্ছে ওভার্ট কম্পেনসেশন। ওভার্ট কম্পেনসেশন হচ্ছে এই ডাইরেক্ট কম্পেনসেশনের আরেকটু ওপরে। ঠিক আছে, এইখানে কি করা হয়, আউটস্ট্যান্ডিং উইকনেসটাকে আউটস্ট্যান্ডিং স্ট্রেংথ হিসেবে তুলে ধরেছে। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং উইকনেসকে আউটস্ট্যান্ডিং স্ট্রেংথ। অর্থাৎ এখানে একটা ওই রডার রোজভেল্ট বলে একজন লেখক আর কি, লেখক মানে সে লিখতো, ভালো সৈনিক ছিল, হ্যাঁ ভালো যোদ্ধা ছিল, এবং পরবর্তীকালে রাজনীতিতেও অংশগ্রহণ করেছিল, ভালো অ্যাথলেটিক ছিল। তো এই যে রডার্ড রোজভেল্ট, ও প্রথম জীবনে খুব ভীতু ছিল, খুব উইক ছিল, মানে রোগা লিগলিকে ভীতু এইরকম টাইপের বিষয় এই ছিল। পরবর্তীকালে অসুস্থ থাকতো, ছোটবেলায় খুবই অসুস্থ থাকতো এবং খুবই ইয়ে থাকতো। হ্যাঁ, তো সে পরবর্তীকালে কি করলো, সে পরবর্তীকালে কিন্তু একজন ভালো ঘোড় সাওয়ার হয়েছিল, মানে ঘোড়ার উপর যারা চড়তে পারে, এবং সে নিজের লাইফে একটা সিংহর শিকার করেছিল, এত সাহসী হয়ে গেছিল। তাহলে সে যে খুব ভীতু সে কি করলো, খুব সাহসী হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ওভার কম্পেনসেশন। ঠিক আছে, যে খুব দুর্বল সে খুব শক্তিশালী হয়ে গেল। হ্যাঁ, সেনাবাহিনীর বিভিন্ন পদেও ছিলেন উনি। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভার কম্পেনসেশন। এর জন্য কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের দরকার হয়, আউটস্ট্যান্ডিং উইকনেস থেকে আউটস্ট্যান্ডিং পারফেকশনে, আউটস্ট্যান্ডিং স্ট্রেংথে যেতে হচ্ছে। ঠিক আছে, যাচ্ছে। এরপর হচ্ছে সাবস্টিটিউট কম্পেনসেশন। সাবস্টিটিউট কম্পেনসেশন মানে যেটা তোমাদের বললাম, when an individual find himself weak in one area and see no scope for improvement in that area, he attempt to become outstanding in another area। অর্থাৎ যখন সে দেখছে আমি একটা ফিল্ডে আমি খুব উইক এবং আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারছি না, সে তখন ফিল্ড চেঞ্জ করলো। ধরো পড়াশোনায় ভালো নয়, পড়াশোনায় চেষ্টা করছে তাতেও হচ্ছে না, তখন কি করলো, সে খেলাধুলায় অ্যাথলেটিক্সে চলে গেল। পড়াশোনায় মন নেই, তারপরে সে খেলাধুলায় চলে গেল। এইটাকে বলা হয় সাবস্টিটিউট, অর্থাৎ এর বদলে বি। ঠিক আছে, যেটা আমি তোমাদের কম্পেনসেশন বিষয়টা সম্পর্কে বোঝাতে গিয়ে বললাম। আর হচ্ছে ইনডাইরেক্ট কম্পেনসেশন। ইনডাইরেক্ট মোস্ট অফ দা কম্পেন্স অফ ইনডাইরেক্ট, এ বয় মে স্টিল থিংস। অর্থাৎ ইনডাইরেক্ট কম্পেনসেশন মানে কি বলতো, পরিপূরক মানে ধরো আমার আমার ফ্যামিলিকে চালানোর জন্য মাসে 10,000 টাকা দরকার। ঠিক আছে, কিন্তু আমি 10,000 টাকা সৎ পথে আয় করতে পারছি না, তখন আমি কি করলাম, ইনডাইরেক্ট পরিপূরক হিসেবে আমি চুরি করা শুরু করলাম। ইনডাইরেক্ট কম্পেনসেশন, আমি বিভিন্ন জায়গা থেকে চুরি করে টাকা সংগ্রহ করতে শুরু করলাম। ঠিক আছে, তো এগুলো আমরা আমরা বড় ক্ষেত্রে না হলেও ছোটখাটো ক্ষেত্রে ছোটরা শিশুরা এভাবে করে থাকে। ঠিক আছে, এ বয় মে স্টিল থিংস টু কম্পেনসেট ফর বিং হিউমিলেটেড বাই হিজ পেরেন্ট। অর্থাৎ পেরেন্টের দ্বারা বা আমার দ্বারা
হিউমিলেটেড হচ্ছে, বাড়িতে টাকা পয়সা দিচ্ছে না, এ করছে না, খরচ চালানোর জন্য সে কি করলো, চুরি করতে শুরু করলো। ঠিক আছে, তো আর একটা ইনডাইরেক্ট কম্পেনশন, আর একটা বিষয় সহজ উদাহরণ এটা বুঝতে পারবে। ইনডাইরেক্ট মানে কি বলতো, ধরো এই যে আমাদের ইচ্ছেগুলো আমরা লোকের উপর দিয়ে চালিয়ে দিই। হ্যাঁ, ইনডাইরেক্ট কম্পেনশন কিরকম বলতো, ধরো আমি ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল আমার, আমি ডাক্তার হতে পারিনি, তাহলে আমি ভবিষ্যতে কি করব, আমার ছেলে মেয়েকে ডক্টর করার চেষ্টা করবো, তাই তো। বা আমার তো এটাই করে, নিজেদের ইচ্ছা, নিজেদের মানে ইচ্ছা বলতে নিজেদের না পূরণ হওয়া ইচ্ছে, সেগুলো যাতে ছেলে মেয়েদের দ্বারা পূরণ করতে পারে। যে বল না যে আমরা তো সারা জীবন কাজ করে চলে গেলাম, মাঠে কাজ করলাম, এ করলাম সে করলাম, তোরা ভালো কিছু কর। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট কম্পেনশন। বলছে এ ফাদার হু ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, একজন বাবা সে ইঞ্জিনিয়ার হতে চাইতো, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সে পারেনি, ফেল হয়ে গেছে। সে যখন তার ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাস হয়ে গেছে বা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তখন সে কিন্তু নিজেকে সাকসেস মনে করছে। ঠিক আছে, এইভাবে ইনডাইরেক্ট কম্পেনশন আছে। দিস কম্পেনসেটরি মেকানিজম ইউজ বাই পেরেন্টস সামটাইমস পুশেস চিলড্রেন ইনটু আনইউজুয়াল প্রোগ্রাম। এটা হচ্ছে সাধারণত হবে কি, পেরেন্টস বাবা মারা এই ইনডাইরেক্ট কম্পেনশনটাই করে, নিজেরা হয়তো কিছু হওয়ার ইচ্ছে ছিল, হতে পারলো না। এবারে এইটা কি হয়, এটার কিছু খারাপ দিকও আছে, এটা ছেলে মেয়েদের হেলথের ক্ষেত্রে, তাদের এর ক্ষেত্রে খুব একটা মানে মাঝে মাঝে কি হয়, খুব খারাপ ইফেক্ট ফেলে। ঠিক আছে, আরেকটা হচ্ছে নিউরোটিক কম্পেনশন। নিউরোটিক কম্পেনশনটা হচ্ছে কিন্তু এটা একটু হাই লেভেলের ডিফেন্স মেকানিজম আর কি। তো এখানে কি হয়, এখানে সাধারণত আমরা নর্মাল কন্টেম্পোরারি মেকানিজম যখন ফেল হয়ে যায়, তখন মানে ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, দেখবে ধরো তুমি একটা পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষায় বারবার ফেল করছো। তো এই যে বারবার ফেল করার পর তোমার মধ্যে একটা ভয় ঢুকে যায়, দেখবে তোমার পরীক্ষার সময় তুমি কি করছো, তোমার শরীর খারাপ করছে, মাথা যন্ত্রণা করছে, ইলনেস আছে। তো এইটা হচ্ছে তোমার নিউরেটিক কম্পেনশন আছে, এর মধ্যে আছে। ঠিক আছে, মেন্টালি উইক স্টুডেন্ট অ্যাটেম্প টু গেট ফার্স্ট ডিভিশন। ধরো একটা মেন্টালি উইক স্টুডেন্ট মানে মানসিক বা তার আইকিউ খুব কম, সে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু সে পারলো না। ঠিক আছে, তো সে কি যে বারবার চেষ্টা করছে, পারছে না। এই যে বারবার চেষ্টা করছে, পারছে না, তার ফলে তার মধ্যে কি হচ্ছে জানো তো, নিউরোটিক কম্পেনশনের ডেভেলপমেন্ট হচ্ছে। সে ফেল হচ্ছে, মানে সে অসুস্থ হয়ে পড়ে। দেখো পরীক্ষার সময় সারা বছর সুস্থ একটা শিশু, পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ছে, পরীক্ষার সময় তার মাথা যন্ত্রণা হচ্ছে বাড়ি থেকে বেরোতে চাইছে না, এ করছে না। তো এটা হচ্ছে নিউরোটিক কম্পেনশনের মধ্যে পড়ে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা, বোঝা গেল। দাদা এইটা হ্যাঁ বোঝা একবার গেছে, বলো, হ্যাঁ। নিউরেটিক কম্পেনসেশন। নিউরেটিক কম্পেনশন মানে এটা হচ্ছে হাই লেভেলের কম্পেনশন। মানে কি বলতো, দেখবে কিছু ছেলে মেয়ে থাকে বারবার ধরো একটা পরীক্ষায় ফেল হচ্ছে, এবার এই পরীক্ষায় ফেল হওয়ার ফলে ফলে তার মধ্যে না একটা ভয় ঢুকে যায়, বিশাল ভয় ঢুকে যায়। সে দেখবে পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ছে, পরীক্ষার নাম শুনলেই ভয় পাচ্ছে, কাঁপিয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা ঘুরে পড়ে যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি, এই কম্পেনশনটা এমন জায়গায় চলে যায়, সেটা হচ্ছে নিউমেরিক কম্পেনশন চলে যায়। অর্থাৎ সে চেষ্টা করে করে বারবার ব্যর্থ হয়েছে, তো সে জায়গায় কিন্তু সে আর চেষ্টা করার কথা ভাবলেই তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, নার্ভে অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নিউরোটিক কম্পেনশন। এরপর হচ্ছে সাবলিমিশন। ঠিক আছে, এইটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সাবলিমিশন। সাবলিমেশনটা কি, সাবলিমেশন মানে হচ্ছে যে সাবস্টিটিউট রিঅ্যাকশন মে বি ক্লাসিফাইড অ্যাজ এ কম্পেনশন। তো এটা হচ্ছে সাবস্টিটিউট রিঅ্যাকশন। ঠিক আছে, আমি সাবস্টিটিউট রিঅ্যাকশন করছি। ঠিক আছে, among all the mental mechanism of defense, sublimation is the most advanced, highly developed and constructive mechanism. তো মানে যতগুলো অ্যাডজাস্টমেন্ট মেকানিজম আমরা আলোচনা করলাম, তার মধ্যে এই সাবলিমেশনটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স, হাইলি ডেভেলপড অ্যান্ড মেকানিজম। ঠিক আছে, তো এইখানে কি হয়, এইখানে যখন শিশুরা সাবলিমেশন হচ্ছে কি বলতো, ধরো তুমি প্রচুর পড়াশোনা করলে, হুম, প্রচুর ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, ভালো এ করেছো, তারপরেও তুমি কোনো জব পেলে না, বা তারপরেও তুমি কিছু ভালো চাকরি বাকরি পেলে না। তখন কি করলে, তুমি ফার্স্টেড হয়ে কি করলে, তুমি খারাপ পথে চলে গেলে, তুমি জঙ্গি হয়ে গেলে, তুমি স্মাগলার হয়ে গেলে, তুমি খুনি হয়ে গেলে। তো এই রকম বিষয়গুলো হচ্ছে সাবলিমেশন। ঠিক আছে, তো আচ্ছা, সাবলিমেশন তো এইটা কিন্তু এইটা একটু মানে এ টাইপের, এটা একটু খুব মানে এনার্জি অফ পার্সোনালি এন্ড সোশ্যালি ইনটোরেবল ইম্পালস। এটা হচ্ছে মানে বেসিক্যালি সাবলিমেশন কি করা হয় বলতো, সাবলিমেশনে আমরা পার্সোনালি বা সোশ্যালি ইনটোরেবল ইম্পালস মানে এমন এমন কাজ করি যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, সোশ্যালি ডিজায়ারেবল নয়। আমি নেশা করছি, ভাঙ করছি, এই বিষয়গুলো। ঠিক আছে, দ্য ডাইরেকশন এন্ড এম of those become deflected and redirected towards substitute goal. ঠিক আছে, আমি ভালো হতে পারিনি, তো তাহলে আমি খারাপ হয়ে দেখাবো একদম। ঠিক আছে, আমি তোমাকে আমি আমি এত করার পরও তুমি আমাকে ভালো বলছো না, তো আমার এবারে খারাপ রূপটা তুমি দেখবে।
আপনার আউটলেট ফর ব্লক অ্যান্ড ইন্টলারেন্স ড্রাইভ, অর্থাৎ এটা আমরা মানে সহ্য করতে পারি না, মানে সহ্যের বাইরে চলে যায়। তো এখানে দেখো এইটা এই ডেফিনেশন গুলো পড়লে বিষয়টা ক্লিয়ার হবে। অ্যালপোর্ট ডিফাইন করছে কি সাবলিমেশন। সাবলিমেশন হচ্ছে এ ডিভাইস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্টি সোশ্যাল ইমপ্লাস আর মেড সোশ্যালি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ সে অ্যান্টি সোশ্যাল ইমপ্লাইজ গুলো করছে, অসামাজিক কাজগুলো করছে, কিন্তু সে বলছে কি সে যুক্তি সাবলিমেশনস করছে যে এটা অন্যায় নয়, আমি এরকম এরকম জীবনে পাইনি, তো আমি এখন চুরি করবো না, ডাকাতি করবো না, জঙ্গি হব না কেন? মানে ধরো আমি জঙ্গি হয়ে গেছি, দেখো জঙ্গিরা সাধারণত কি করে, নিজেদের এ করে, মানে নিজেদের অপরাধী ভাবে, ভাবে না। তো ভাবে না মানে কি, সে বেসিক্যালি এই যে অ্যান্টি সোশ্যাল ইমপ্লাসটাকে সে বলছে না আমি সোসাইটির এরকমের জন্য আমি এরকম অ্যান্টি সোশ্যাল হয়েছি, তো আমাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল করতে হবে, মানতে হবে আমাকে, ঠিক আছে? এই বিষয়গুলো করে। কোলম্যান কি বলছে, এ গ্র্যাটিফিকেশন অফ সেক্সুয়াল ডিজায়ার ইন নন সেক্সুয়াল অ্যাক্টিভিটি হ্যাভ দ্যাট সার্ভ অ্যাজ সাবস্টিটিউট। এই সাবস্টিটিউট রিঅ্যাকশন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরেকটা বিষয়কে হাইলাইট করছে, এখানে সে কি করছে, ধরো মানে আমরা সাবস্টিটিউট করে দিই, ধরো আমি কোন একটা বস্তু চাই, ঠিক আছে, ওই বস্তুটা পেলাম না, তার সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো বস্তুকে আমি বেছে নিলাম। যেটা আমি বললাম যে আমি চাইছিলাম একটা জব হোক, আমার একটা ভালো জীবন হোক, হ্যাঁ, কিন্তু আমি তার সম্পূর্ণ বিপরীতটাকে আমি বেছে নিলাম বিষয়টাকে সাবলিমেশন হিসেবে, বা হয়তো নেশা ভাঙ করছি, মানে এ করছি, এভাবে কিন্তু আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে কি সাবলিমেশন, ঠিক আছে? সাবলিমেশন ইজ এ হেল্পফুল। আচ্ছা যাই হোক, এটা আর যাচ্ছি না, এই ইগো এটা এইসব বিষয়গুলো কাজ করে, ঠিক আছে? এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড প্রজেকশন, এইটা গুরুত্বপূর্ণ। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, হুম বলছি এই যে সাবলিমেশন এটা কি পজিটিভ হতে হতে পারে না? যেমন ধরো হুম হুম, এটা কোনো এটা কিছু না পেয়ে সে পজিটিভ ওয়েতে কাজ করলো, যে কাজ বাজ না পেলে কেউ সমাজ সেবামূলক কাজ করলো একদমই তাই, এরকম। একদমই তাই, একদম হুম, একদম ভালো পয়েন্ট হাইলাইট করেছো যে সাবলিমেশন পজিটিভও হতে পারে। ধরো তুমি পড়াশোনায় পারলে না কিছু, তুমি কি করলে, আইআইটি বাবার মতো কিছু হয়ে গেলে, বা তুমি সমাজ সেবার কাজে নিজেকে যুক্ত করলে। ধরো তুমি ফ্যামিলি লাইফে ব্যর্থ, তুমি কি করলে, তুমি স্পিরিচুয়াল লাইফে চলে গেলে, এটাও কিন্তু সাবস্টিটিউট রিঅ্যাকশন করছে। একদম এই ভালো কথা একদম তুলে ধরলে। এটা হচ্ছে কোলম্যানের এক্সাম্পল এখানেই বলা হয়েছে, এখানে যে ধরো আমাদের হ্যাঁ হ্যাঁ সেক্সুয়াল ডিজায়ার গুলো নন সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যায়। ধরো আমাদের মানে ছেলে মেয়েদের ড্যান্স, আর্ট, মিউজিক, হ্যাঁ, যেমন ছবি আঁকা, খেলাধুলো, এগুলো কেন আমরা এই সব বিষয়গুলো আমরা কেন যুক্ত করি বলতো ছেলে মেয়েদের? মানে ধরো একটা বয়সের পর ছেলে মেয়েদের নাচের, গানের এইসব যে বিষয়গুলো দেওয়া উচিত, বা এরকম কিছু একটা বিষয় দেওয়া উচিত। কারণ আমাদের ধরো মানে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে, যখন আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আলোচনা করবো সেখানে দেখবো অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে, সেখানে কি হয় বলতো, সেখানে আমাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বেড়ে যায়, হ্যাঁ, আমাদের আগ্রহ জাগে যে ছেলেদের মেয়েদের প্রতি একটা ইন্টারেস্ট জাগে, মেয়েদের ছেলেদের প্রতি একটা ইন্টারেস্ট জাগে। তো সেই সব বিষয়গুলোকে, এই যে সেক্সুয়াল ডিজায়ার গুলোকে আমরা নন সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমরা সার্ভ করি। যেরকম ধরো তুমি ড্যান্স করছো, হ্যাঁ, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ড্যান্স করছে, এখানে অটোমেটিক ভাবেই তোমার যে এগুলো মানে সেক্সুয়াল ডিজায়ার গুলো অটোমেটিক ভাবে তোমার মানে তোমার কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। তুমি ভালো একটা গান গাইছো, ভয়েস ডুয়েট গাইছো, দুজন মিলে তিনজন মিলে গ্রুপ করছো, হ্যাঁ, ছবি আঁকছো, হ্যাঁ, হাতের কাজ করছো, এভাবেই কিন্তু এগুলো রিলিজ হয়, ঠিক আছে? একদম ভালো একটা পয়েন্ট আইডেন্টিফাই করলে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড প্রজেকশন। আইডেন্টিফিকেশন কি বলতো, আইডেন্টিফিকেশন হচ্ছে এমন একটা বিষয় যে একত্রিতকরণ, হ্যাঁ, একত্রীকরণ। ধরো আমি ফুটবল খেলি, হুম, কিন্তু আমি ভালো খেলতে পারি না, কিন্তু আমার টিমই জিতেছে। তো আমি কি করছি, আমি গর্ব করছি যে আমার টিম জিতেছে, মানে আমি আমার টিম থেকে টিমকে নিজের মনে করছি। এইভাবে আইডেন্টিফিকেশন হচ্ছে। অর্থাৎ হয়তো আমি বল খেলতেই পারি না, কিন্তু যেহেতু আমার টিম জিতেছে, সেইটাকে আমি আমার বললাম এটা আমার জয়, ঠিক আছে? আমি এটাকে করছি, মেন্টাল করছি, মানে আমার ব্যর্থতা, কিন্তু আমি কিন্তু ওই জায়গায় পারফেক্ট নই, আমি খেলতে পারি না। কিন্তু যখন আমার টিম ভালো খেলছে, টিম জিতেছে, তখন আমি টিমকে, আমি খেললে হয়তো জিততেই পারতাম না, আমি খেললে করতে পারতাম, তখন এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন হচ্ছে আইডেন্টিফাই অ্যাজ এ মেন্টাল মেকানিজম অপারেটিং আউটসাইড অ্যান্ড বিহন্ড কনসিয়াস অ্যাওয়ারনেস থট হুইজ অ্যান ইন্ডিভিজুয়াল। ধরো এই যে ভ্যারিং ডিগ্রি মেক্স হিমসেলফ লাইক সাম ওয়ান সেলফ। ধরো তুমি একটা ক্রিকেটারকে পছন্দ করো, তুমি বিরাট কোহলিকে পছন্দ করো, রোহিত শর্মাকে পছন্দ করো, বা মেসিকে পছন্দ করো, রোনাল্ডো পছন্দ করো। তো ওরা যখন ভালো পারফরমেন্স করছে, তখন কি তুমি তাকে, তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছো, নিজেকে করছো। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। একত্রিতকরণ, একত্রিতকরণ কি, নিজেকে অন্যের সঙ্গে একত্রিত করে নেওয়া, ঠিক আছে?
নিজেকে অন্যের সঙ্গে, এই বিশেষ করে অ্যাডোলেসেন্সরা, বয়স সন্ধিকালের ছেলেমেয়েরা এরকম করে, নিজেকে কোন একটা হিরোর মতো ভাবে, কোন একটা মেয়েরা হয়তো কোনো নায়িকার মতো ভাবে, ওই 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 হিরোটার বা ওই নায়িকাটার চাল চাল চলন, বেশভূষা, অ্যাটিটিউড, তাদের স্টাইল, ওগুলোকে ফলো করার চেষ্টা করে। তো এইটা কিন্তু এই আইডেন্টিফিকেশন থেকে আসে, ঠিক আছে। এরপরে আসছে প্রজেকশন। ঠিক আছে, প্রজেকশন, প্রজেকশন মানে কি? ইটস এ মোস্ট কমন অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। আমরা সাধারণত ডেইলি লাইফে প্রত্যেকেই দেখো, এই যে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম গুলো আমরা পড়ছি, ডিফেন্স মেকানিজম গুলো পড়ছি, সবগুলোই দেখবে আমরা জীবন কোনো না কোনো ভাবে, আমরা কিন্তু সেগুলো করে আসি, ঠিক আছে, সেগুলো করে আসি। মানে মানে ধরো আমাদের প্রত্যেকে, আমরা দেখো প্রথম থেকে দেখো, কখনো কখনো তুমি সিম্পল ডিনাই করেছি, প্রতিনিয়ত করি। আমরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার গুলো করি, এক্সট্রা পিউনিটিভ হতে পারে, ইন্টারপিউনিটিভ হতে পারে, সব রকমই করি। কম্পেনশন তো ডাইরেক্ট কম্পেনশন, ওভার কম্পেনশন, সাবস্টিটিউট কম্পেনশন, সব বিভিন্ন ফিল্ডে আমরা করে থাকি, ঠিক আছে। ইনডাইরেক্টলি কম্পেনশন হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখবে কিছু জনের এই নিউরোটিক কম্পেনশন হয়ে থাকে, ঠিক আছে। সাবলিমেশনস তো আমরা করেই থাকি, হ্যাঁ। এছাড়াও আইডেন্টিফিকেশন এবং প্রজেকশন, মানে যত রকম হয় সবগুলোই কিন্তু আমরা মানে এই এই যত ডিফেন্স মেকানিজম গুলো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু করে থাকি, ঠিক আছে। এই প্রজেকশন মানে হচ্ছে মানে প্রক্ষেপণ, ঠিক আছে। প্রক্ষেপণ মানে যখন we defend ourselves against our represent guilt feeling by projecting them into other things and people, অর্থাৎ এটা হচ্ছে লোকের ঘাড়ে বা লোকের মাথায় দোষ চাপিয়ে দেওয়া। যখন নিজের ফলকে নিজের দোষকে প্রোটেক্ট করার জন্য, ডিফেন্স করার জন্য আমরা কি করি? প্রজেক্ট করি যে ওর জন্য হয় না। যেটা আমি তোমাদের শুরু করার সময় বলছিলাম, আমি নিজে পরীক্ষায় ভালো পড়ে যাইনি, যে বললাম প্রশ্ন খারাপ হয়েছিল, ও মাস্টার ভালো করে পড়ায়নি, টিচার ভালো করে পড়ায়নি, এইটা হচ্ছে প্রজেকশন, ঠিক আছে। অন্যের উপর দোষটা চাপিয়ে দিলাম। তো ধরো এই এখানে আমরা এ ওর উপর দোষ দিচ্ছে, এর উপর দোষ দিচ্ছে, হ্যাঁ। ফ্যামিলি লাইফেও আমরা এরকম করি যে নিজের দোষটা আমরা দেখার চেষ্টা করি না, নিজেকে ডিফেন্স করার জন্য কি করি? অন্যের উপর দোষটা চাপিয়ে দিই, ঠিক আছে। এবার এই আচ্ছা, ঠিক আছে, এইভাবে আমরা এটা করি। এরপরে হচ্ছে রেশনালাইজেশন। যতগুলো ডিফেন্স মেকানিজম আছে, সবচেয়ে সবচেয়ে হাই লেভেলের ডিফেন্স মেকানিজম হচ্ছে রেশনালাইজেশন, বুঝতে পেরেছো? যুক্তি দেওয়া। যে আঙ্গুর ফল টক গল্পটা পড়েছো তো, ওরই উদাহরণ হচ্ছে রেশনালাইজেশন। তো রেশনালাইজেশন হচ্ছে এই যে ধরো শেয়াল আঙ্গুর ফলটা পারতে পারলো না বলে একটা আঙ্গুর ফল তো টক, ভালো নয়, যুক্তি দিয়ে দিলে একটা। তো আমরা যখন নিজের ভুল করি, নিজে পারি না, বা নিজের একটা খারাপ যুক্তি, ভুল কাজ, সেটাকে ঠিক বলে প্রমাণ করার জন্য সোসাইটিতে সেটা ঠিক বলে প্রমাণ করার জন্য, যে আমি যেটা করেছি সেটা ভুল করিনি, জাস্টিফাই দিই বিভিন্ন ক্ষেত্রে আমাদের হয়ে থাকে, ঠিক আছে। জাস্টিফাই দিই, ধরো আমাকে কোনো মেয়ে ধরো আমাকে পাত্তা দেয় না, আমি কি করব? আমি বাইরে গিয়ে কি বলবো বলতো? আমি মেয়েকে পাত্তা দিই না, বা মেয়েদের প্রচুর দোষ, এটা ওটা, মেয়েরা ভালো নয়, হ্যান ত্যান। বা কোনো ছেলে হয়তো, বা কোনো মেয়েকে হয়তো কোনো ছেলেরা পাত্তা দেয় না, সে কি করলো? যুক্তি দেওয়া শুরু করলো, সে রিজেক্ট করছে, বলে না হ্যাঁ আমি রিজেক্ট করি, ওই ছেলেরা ভালো নয়, এরা সেরা হ্যান ত্যান করে। তো বলছে এ বয় হু ইজ রিজেক্টেড বাই গার্লস, একটা ছেলে সে হচ্ছে মেয়েদের দ্বারা রিজেক্টেড হচ্ছে, সে কি করলো? যুক্তি দিল যে ফাইন্ড ফল ইন দা গার্ল, যে মেয়েদের ভালো নয়, এরা ভালো হয় না, এ হয় না, হ্যান ত্যান, এইভাবে। তো যখন আমরা নিজের কোনো ফল্টকে, নিজের কোনো একে এ করার জন্য, ঠিক আছে, নিজের অন্যকে ব্লেম করছি, যুক্তি দিচ্ছি, কিন্তু এই ব্লেমটা হচ্ছে উইথ যুক্তি দিয়ে, ঠিক আছে। এ চাইল্ড হু ফেল ইন এক্সামিনেশন ব্লেম দা পেপার, সেটা ব্ল্যাক ল্যাক অফ বুকস। আমার ধরো পরীক্ষায় ফেল হলো, সে কি বলছে? যে আমার যে এক্সামে যে পেপার সেট করেছিল সে সিলেবাসের বাইরে প্রশ্ন দিয়েছে। যখন তুমি সিলেবাসের বাইরে প্রশ্ন দিচ্ছ, মানে তুমি যুক্তি দিচ্ছ, বলছো আমার ওই বইটা ছিল না, না হলে বইটা থাকলে আমি পাস করে যেতাম, ঠিক আছে, ওই চেয়ারটা ভালো ছিল না, না হলে আমি পাস করে যেতাম, বাড়িতে একটু আরেকটা টিউশন নিলে পাস করে যেতাম। তো এভাবে যুক্তি দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এই রেশনালাইজেশন বা যুক্তি মানে অপব্যাখ্যান, এটাকে বেসিক্যালি বলে, বাংলা এটাকে বলে অপব্যাখ্যান, ঠিক আছে। এর মাধ্যমে কি করি? আমরা নিজেদের ব্যর্থতাকে ঢাকানোর জন্য, হ্যাঁ, নিজের ব্যর্থতাটাকে নিজের ঠিক বলে মনে করার জন্য। ধরো আমি ধরো কারোর সঙ্গে মিশতে পারি না, হ্যাঁ, আমি কারোর সঙ্গে মিশতে পারি না, একা একা থাকি। তুমি যখন আমার কাছে আসবে, আমি তখন তোমাকে কি বোঝাবো? যে একা একা থাকা কত ভালো,
বেসিক্যালি যেন আমি ভালো কাজ করছি, কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে একা একা থাকছি, আমি পারছি না। তো এইটা হচ্ছে র্যাশনালাইজেশন। এর হচ্ছে সুগার গ্রেপস মানে আঙ্গুর ফল টক, যেটা আমরা সাকসেসে পাই না, জীবনে যেটাকে আমরা পাই না সেটাকেই খারাপ বলি। যেটা আমি বললাম এই এই এক্সাম্পলটা, কোনো একটা মেয়ে রিজেক্ট করেছে বলে মেয়েটাই খারাপ, ছেলে রিজেক্ট করে ছেলেটাই খারাপ। তো এটা হচ্ছে আঙ্গুর ফল টক, যেটাকে আমরা মানে যেটা আমাদের আসে না, মানে পাই না, সেটা হচ্ছে আমরা এ করি। ঠিক আছে, এছাড়া সুইট লেমনের মধ্যে থাকে, সুইট লেমন মানে যেটাকে পেয়েছি সেটা একদিন সন্তুষ্ট থাকা। এক হচ্ছে যেটাকে পাই না মানে পাই না সেটাকে যখন, সেটা হচ্ছে সুগার গ্রেপস। সুগার গ্রেপস মানে হচ্ছে ধরো কোনটা কিছু পেলাম না, তখন বললাম যে ওইটাই খারাপ, আঙ্গুর ফলটাই খারাপ, আঙ্গুর ফলটাই টক। সুইট লেমনস হচ্ছে ধরো তোমার কাছে ধরো একজনের কাছে অ্যাপেল আছে, অ্যাপেলের ফোন আছে, আর তোমার কাছে ধরো একটা রিয়েলমির ফোন আছে। তুমি কি বলছো যে আমার রিয়েলমি ফোনটাই বেটার, আমি এটাকে নিয়ে আমি স্যাটিসফাই। তুমি কিন্তু স্যাটিসফাই নয়, মনে মনে ভাবছো যে মানে তুমি স্যাটিসফাই নয়, তোমার কিন্তু অ্যাচিভ করার লেভেলটা আসেনি সে এখনো পর্যন্ত। বা সেটা স্যাটিসফাই হতেও পারো, অ্যাডজাস্টমেন্ট করতে পারো। তো তুমি বলছো কি যে না না আমার এটাই ভালো, এটা এরকম সুবিধা আছে, এই আছে সে আছে। এই বিশেষ বিশেষ করে টিচাররা, হ্যাঁ, বা এরা ধরো এখনকার ছেলেমেয়েরা 80-85% করে নাম্বার পাচ্ছে, আর আমরা আগে বা তার আগে সবাই 55-60 এইভাবে নাম্বার পেত। তো বেসিক্যালি এমনটা নয় যে এখন 80-85 পেয়ে যাচ্ছে, একদম না পড়ে পেয়ে যাচ্ছে এমনটা নয়, যথেষ্ট পারফরমেন্স করছে। কিন্তু আমি কি করবো বলতো, আমি বলবো আমাদের সময় প্রশ্ন অনেক ভালো কঠিন হতো, ওই সময় যদি ওরা পরীক্ষা দিতে পাস করতেই পারতিস না। ব্যাপারটা কিন্তু এরকম কিছু নয়। তুমি এখন যদি কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন দেখো, আর পুরোনো তুমি নেট টেট যারা পড়ো, এখন নেটের প্রশ্ন দেবে, আর 2016, 17, 18, 19-এর নেটের প্রশ্ন দেখবে, তাহলেই বুঝতে পারবে যে ওই প্রশ্নগুলো, ওই পরীক্ষাগুলো যদি তোমাকে বসতে দেওয়া হয় তুমি একবারে ব্রাশ করবে, কিন্তু এখন যদি ওদের পরীক্ষাটা দেওয়া হয় তখন পারবে না। সুইট লেমন হচ্ছে আমি যেটুকু পাচ্ছি আমি স্যাটিসফাইড নয়, আমি যেটা পেয়েছি সেটাকে নিয়ে স্যাটিসফাইড নয়, কিন্তু আমি যুক্তি দিচ্ছি হ্যাঁ এটাকে নিয়ে আমি স্যাটিসফাই, আমি সেটা, এটাই আমার কাছে বেটার, আমি এটাই ভালো, সেটা ভালো নয়, এইভাবে সুইট লেমনে রাখো। মানে লেমনও তখন তোমার কাছে টক হচ্ছে না, সেটাও তখন তোমার কাছে মিষ্টি হয়ে যাচ্ছে, কারণ তুমি কিছু না পাওয়ার থেকে তো কিছু পেয়েছো। এরপরে হচ্ছে রিগ্রেশন অ্যান্ড ডিপ্রেশন। ঠিক আছে, এইগুলো গুরুত্বপূর্ণ। একটু ক্লাস লেন্দি হচ্ছে, একটু দেখো, অসুবিধা কিছু মানে একটু এ করো। রিগ্রেশন মানে হচ্ছে প্রত্যাবৃত্তি। কি প্রত্যাবৃত্তি, বাংলা মানে হচ্ছে প্রত্যাবৃত্তি। ঠিক আছে, এই যে বাংলা মানে গুলো দেখবে আমি নোটসে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে দেখতে হবে। তো ধরো কিছু কিছু ছেলে মেয়েরা দেখবে মানে বলে না যে ধরো বুড়ো হয়ে গেলে বা লোকেরা বলে দেখবে যে সারা জীবন কি করলাম, ছোটবেলায় কত ভালো ছিল, হ্যাঁ পুরোনো দিনগুলো কত ভালো ছিল, আমরাও এরকম বলি। তো এখন কত টেনশন, কত চাপ এসে। তো এইটা হচ্ছে রিগ্রেশন বা প্রত্যাবৃত্তি। যেখানে কি হয়, যখন আমরা কোনো একটা সমস্যার মধ্যে, ধরো তুমি যখন বড়, যত বড় হবে তোমার লাইফে তত প্রবলেম আসবে, তত কমপ্লিকেটেড হবে, হ্যাঁ, তত তোমার মধ্যে রেসপন্সিবিলিটি আসবে। তুমি ধরো সেই রেসপন্সিবিলিটি গুলো পালন করতে ব্যর্থ, তুমি সেই প্রবলেম গুলো ফেস করতে পারছো না, তখন তুমি কি করবে, তখন তুমি পাস্টের বিহেভিয়ার গুলোকে মনে করবে, পিছনের সুখের মানে অতীতের যে সুখের দিনগুলো, ভালো দিনগুলো, সেগুলো মনে করার চেষ্টা করবে। সেগুলো কেন মনে করার চেষ্টা করবে বলছো বলো তো? কারণ তুমি বর্তমানে ভালো করে অ্যাডজাস্ট করতে পারছো না, বর্তমানে সাকসেস হতে পারছো না, হ্যাঁ, রেসপন্সিবিলিটি নিতে পারছো না। তার ফলে এই ব্যর্থতাটাকে ঢাকানোর জন্য তুমি কি করছো, পুরনোই চলে যাচ্ছ। যখন তুমি পুরোনো কথাগুলো ভাবছো তোমার মন আনন্দে ভরে উঠছে। তো এটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন হচ্ছে আনকনসিয়াস ব্যাক ট্র্যাকিং, অর্থাৎ তোমাকে অবচেতন মনে মনে তোমাকে পেছনে নিয়ে চলে যাচ্ছে, অতীতে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। তুমি অতীতের ভালো অভিজ্ঞতাগুলো সাকসেসফুল কাজগুলো সেগুলো মনে করার চেষ্টা করছো। দ্য অ্যাডাল্ট হু হ্যাভ বিন ফার্স্টেটেড ইন ফুলফিলিং হিজ নিড, একজন প্রাপ্তবয়স্ক লোক যখন নিজের চাহিদা পূরণ করতে, প্রয়োজন পূরণ করতে ব্যর্থ, সে কি করে তখন, রিটার্ন টু মোর প্রিমিটিভ মোডস অফ বিহেভিয়ার, সে তখন এই প্রিমিটিভ মোডস অফ বিহেভিয়ার চলে যায়। প্রিমিটিভ মোডস অফ বিহেভিয়ার মানে যে পুরোনো দিনের দিকে ফিরে যায়, সে বাচ্চার মতো কান্নাকাটি শুরু করতে থাকে, বাচ্চার মতো বিহেভিয়ার শুরু করতে থাকে, বাচ্চার মতো আচরণ করতে থাকে, ছোটবেলায় যেরকম আচরণ করতো। বেসিক্যালি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের ডিফেন্স মেকানিজম, যার মাধ্যমে সে বর্তমানটাকে, প্রেজেন্টটাকে রিজেক্ট করছে, প্রেজেন্টটার সম্মুখীন হতে ভয় পাচ্ছে। ঠিক আছে, এবং এটা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই মেকানিজমটা কাজ করে। তারা বলে যে আগের দিনগুলো কত সুন্দর ছিল, এমনটা নয়। অতীতের সমাজ ব্যবস্থা ভালো খারাপ সে যাই থাকুক, কিন্তু অতীতের সবই ভালো, বর্তমানে সবই খারাপ এটা কিন্তু নয়। ঠিক আছে, কিন্তু ওরা এরকম ভাবে প্রত্যাবৃত্তি করে, কারণ বর্তমানে তারা এসে তাল মিলিয়ে করতে পারছে না, অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, তাই তারা অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের সাহায্য নিচ্ছে। ঠিক আছে, আর রিপ্রেশন মানে অবদমন করে দেওয়া। ঠিক আছে, অবদমন করা। রিপ্রেশন মানে কি, অবদমন করা। ধরো তোমার আমাদের বিভিন্ন রকম ইচ্ছে থাকে,
হ্যাঁ, ফ্রয়েডিয়ান থিওরি অফ পার্সোনালিটি, এগুলো ইগো সুপার ইগো, গুলো আমরা আলোচনা করবো। তো বেসিক্যালি ডিপ্রেশন মানে কি, যখন তুমি মানে ধরো কিছু চাইছো, তুমি একটা মানে ধরো মানে তোমার প্রচুর চাহিদা যে আমার মানে তো ওই ওই জিনিসটা খুব পছন্দ, আমার ওই জিনিসটা চাই, কিন্তু সেটা তুমি পাচ্ছ না। তুমি কি করবে সেটাকে, মানে ধরো সোসাইটি তোমাকে সেটা মানে দেবে না, সোসাইটি তোমাকে দেবে। ধরো তোমার একটা কোনো মেয়েকে পছন্দ বা একটা কোনো ছেলেকে পছন্দ, কিন্তু তুমি তোমার সঙ্গে তার কোন রকম ভাবে রিলেশন হওয়া সম্ভব নয়, কাস্ট হতে পারে, এই হতে পারে, যে কোনো বাধা, বিভিন্ন বাধা হতে পারে না, মানে সোসাইটি তোমাকে মেনে নিতে পারবে না। তো তখন তুমি কি করবে, রিপ্রেশন করবে। তখন তুমি কি করবে, তোমার ইচ্ছেটাকে মনের মধ্যেই দমিয়ে রাখার চেষ্টা করবে, মনের মধ্যেই তুমি কিন্তু সেটা দমিয়ে দেবে, ঠিক আছে। তো এটা করলে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি, অবদমন। অবদমন মানে কি, মনের মধ্যেই দমিয়ে দেবে। আর হচ্ছে নেগেটিভিজম এবং ফ্যান্টাসি। নেগেটিভিজম হচ্ছে আমরা এক ধরনের মেকানিজম, দেখবে যখন মানে এই যে বেসিক্যালি যেটা আলোচনা করলাম, যে আমরা বলছি কি এটা খুবই খারাপ, এগুলো খুবই খারাপ, মানে আমরা সবসময় কিছু জনের দেখবে, কিছু জনের মধ্যে এই ডিফেন্স মেকানিজম থাকে, নিজে পেলো না তো এটা ভালো না, এটা নয়, হ্যাঁ এটা খুবই খারাপ, ঠিক আছে। এইগুলো এখনকার ছেলে মেয়ে ধরো, মানে এটা হয় কি কখন বলতো, ধরো আমরা ছোটবেলায় ফোন মোবাইল এইসব পাইনি, কিন্তু এখনকার ছেলে মেয়েরা পেয়ে গেছে। এবার আমরা কি বলছি যে এই যে ছেলে মেয়েদের এত খারাপ, এত পড়াশোনা করছে না, যুগটা উচ্ছন্নে যাচ্ছে, ওর কারণ হচ্ছে ফোন। নেগেটিভিজম মানে কি বলতো, বেসিক্যালি ওটা নয়, ঠিক আছে, ওইটাই শুধু কারণ নয়, কিন্তু আমরা যেটা আমি পাইনি সেইটারই আমি নেগেটিভ এটা করবো, সেটা যেটা যেহেতু আমার সেটা কাছে আমার অ্যাক্সেস নেই। ধরো আমার কাছে একটা কিপ্যাড ফোন আছে, আমি কি বলবো যে কিপ্যাড ফোনটাই ভালো আর অ্যান্ড্রয়েড ফোনটা খুব খারাপ, ওইটা ইউজ করে তোমার এ হয় সে হয়, বেসিক্যালি এটা নয়, আমি সেটাকে অ্যাফোর্ড করতে পারছি না, এর জন্য আমরা নেগেটিভিজম করি। এবং ফ্যান্টাসি হচ্ছে কি, আমরা ছোটবেলায় শিশুরা দেখবে বিভিন্ন রকম ভাবে যে ফ্যান্টাসি আমার এইরকম, আমার ইচ্ছেগুলো যদি এসে কোনো পরি ফুলফিল করে দিয়ে যেত, আমি যদি ওই জায়গায় উড়ে উড়ে চলে যেতে পারতাম। তো এগুলো হচ্ছে ফ্যান্টাসি। তো এই ফ্যান্টাসি ওটা কিন্তু এক ধরনের ডিফেন্স মেকানিজম, এটা ছোটবেলায় ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে বড়দের ক্ষেত্রেও, অ্যাডোলেসেন্স বা তারপরেও বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেই ফ্যান্টাসির মধ্যেই সে থেকে আছে, ঠিক আছে, ও মানে অলিক জগতের মধ্যে ফেসে থাকে। তো এইগুলো কিন্তু তখন ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে, ঠিক আছে, ব্লক সৃষ্টি করে। যাই হোক, তো এইগুলো হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, অনেকটা বিষয় অনেকটা পড়ালাম, তোমাদের অনেকটা সময় হলো, এবং অনেকটা বিষয় একসঙ্গে পড়ানোর জন্য কিছু কিছু বিষয় হয়তো তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং কিছু কিছু বিষয় মনে নেই। তো তার জন্য তোমরা নোটসটা পড়বে, নোটসটা পড়লে কিন্তু বিষয়গুলো মনে থাকবে। এবং এই জায়গা থেকে প্রশ্ন দুটো তিনটে আসে, প্রতি বছরই আসে, যে কোনো পরীক্ষা দেখবে ডিফেন্স মেকানিজম থেকে, মানে এই পিএসসি এসএসসি এসএলএসটি মাদ্রাসা, এগুলোর মাদ্রাসা যারা পরীক্ষা দিয়েছে দেখবে ডিফেন্স মেকানিজম থেকে দুটো তিনটে কোশ্চেন আসে। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, a man want to become a physician but he is blocked by insufficient ability, so he has chooses to become laboratory technician, the adjustment process adopted by him. তো একজন ব্যক্তি ফিজিশিয়ান হওয়ার কথা ছিল, সে হতে পারেনি কারণ তার এবিলিটি নেই, সে পরবর্তীকালে কি ল্যাবরেটরি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ, তো এই ধরনের অ্যাডজাস্টমেন্টকে কি সাবস্টিটিউশন বলা হয়, আইডেন্টিফিকেশন, রিগ্রেশন না রিপ্রেশন? অনেকে অ্যান্সার করছো না, এখন আমি অ্যান্সারটা দেখার চেষ্টা করছি। পিয়ালি, অবিদুল, শুভ্রা, গৌতম, একদম একদমই তাই, এটা হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন রূপান্তর করে দিল, মানে হতে গিয়েছিল ফিজিশিয়ান সায়েন্টিস্ট, সে হয়ে গেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ঠিক আছে, আমি ওই রিলেটেড জায়গায় থাকলাম, এটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে একটা জায়গা থেকে আরেকটা স্থানান্তরিত করে নাও, ঠিক আছে, নিজেকে চেঞ্জ করে নাও, একদমই তাই। পরের প্রশ্ন দেখো, বলছে when a person deliberately forget his sad experience and suppress them into unconscious mind, this defense mechanism adjustment is called. যদি বুঝতে না পারো বলো, আমি বলে দিচ্ছি, অ্যান্সার করার চেষ্টা করো। রিপ্রেশন, ডিগ্রেশন, প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, পিয়ালি বি বলছো, আর বিশ্বজিৎ এ বলছো, হ্যাঁ, গৌতম এ বলছো, আরো চেষ্টা করো, আর যারা যারা আছো অ্যান্সার করার চেষ্টা করো একটু। অবিদুল বি বলছো। তো বেসিক্যালি এটা কিন্তু রিপ্রেশন অর্থাৎ অবদমন, যেটাকে বললাম। ধরো তোমার এমন কোনো ইচ্ছে আছে যেটা তোমার সোসাইটি তোমাকে ফুলফিল করতে পারবে না, ফুলফিল করতে দেবে না, বা তোমার, আমরা কি করি, অতীত অভিজ্ঞতাগুলো, স্যাড এক্সপিরিয়েন্স গুলো, খারাপ অভিজ্ঞতাগুলো তো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি,
আনকনসিয়াস মাইন্ডে দমিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার সেটা না মনে পড়ে, তো সেইটাকে বলা হয় রিপ্রেশন। ঠিক আছে, সেটাকে বলা হয় অবদমন। ঠিক আছে, অবদমন বলা হয়, রিগ্রেশন নয়। রিগ্রেশন হচ্ছে মানে প্রত্যাবৃত্তি, অর্থাৎ আমি বর্তমানে হয়তো আমার মানে ভালো মানে স্যাড এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, সেই স্যাড এক্সপিরিয়েন্সটাকে ভোলার জন্য আমরা অতীতের যে ভালো এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স, সেটাকে মনে করার চেষ্টা করি, সেটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন নয়, এটা হচ্ছে রিপ্রেশন। এটাই সঠিক আনসার, এটাই সঠিক আনসার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম ইজ এ ডিভাইস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল রিডিউস হিম। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট মেকানিজম হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যার সাহায্যে ব্যক্তি কি করে, কমায়, রিডিউস করে তার ইরিটেবিলিটি, প্যাসিভিটি, টেনশন এন্ড সাইনেস। কি কমায় অ্যাডজাস্টমেন্ট মেকানিজম? ইরিটেবিলিটি কমায় বলছো, অস্থিরতা কমায় বলছো, তাই তো? গৌতম বলছো 3 সি। আর সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অবিদুল সি বলছো, বেসিক্যালি সিটাই সঠিক অ্যান্সার। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টেনশন কমায়। ঠিক আছে, টেনশন কমায়, আমি অতীতের বিষয়গুলো ভাবতে শুরু করছি, হ্যাঁ, আমি লোককে অ্যাগ্রেশন করছি, আমি ডিনাই করছি, আমি যুক্তি দিচ্ছি, অলিক কল্পনা করছি, এগুলো হচ্ছে বেসিক্যালি অস্থিরতা নয়, এটা হচ্ছে টেনশনটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, ডিফেন্স মেকানিজম আমরা এর জন্য করে থাকি যাতে আমাদের টেনশনটা কম হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অ্যাডজাস্টমেন্ট মিনস accounting oneself in various circumstances to satisfy other others motives, goals, needs। অর্থাৎ আমরা অ্যাডজাস্ট করেছো, সঠিক আনসার। নিড স্যাটিসফ্যাকশন করার জন্যই কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাডজাস্টমেন্ট মানে কি, যে আমাদের বিভিন্ন পরিস্থিতিতে নিজের চাহিদাটা কতটা পূরণ হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অভিযোজন। পরের প্রশ্ন দেখো, one of the adjustment mechanism involve thinking logically and socially and improve reason of past, present and proposed behavior is called compensation, rationalization, regression এবং repression। অবিদুল, বিশ্বজিৎ, পিয়ালি, বিশ্বজিৎ, ভাই বি বলছো, একদমই তাই। এটাই হচ্ছে রেশনালাইজেশন। রেশনালাইজেশন কি, আমি নিজে অ্যাডজাস্টমেন্ট করার জন্য লজিক্যালি, সোশ্যালি বিষয়টাকে প্রুভ করার জন্য আমি কারণ দিচ্ছি, যুক্তি দিচ্ছি, অতীতের বিষয়গুলোকে তুলে দিচ্ছি, বর্তমানকে যুক্ত করছি, এভাবে আমি নিজের বিহেভিয়ারকে প্রপোজ করছি, উপস্থাপন করছি। এটাকে বলা হয় রেশনালাইজেশন বা অপব্যাখ্যান। ঠিক আছে, আমার ঠিক ভুল কাজটাকে ঠিক করার জন্য, ঠিক বলে মেনে নেওয়ার জন্য আমরা এইরকম ভাবে এইরকম রেশনালাইজেশন করি। ঠিক আছে, যাতে সোশ্যালি সেটা অ্যাকসেপ্টেবল হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্যারেক্টারিটিস অফ গুড অ্যাডজাস্টমেন্ট ইজ। ভালো অ্যাডজাস্টমেন্টের কি বৈশিষ্ট্য থাকে? টলারেন্স, ল্যাক অফ কনফিডেন্স, ইমোশনাল আনস্টেবিলিটি, ইরেগুলার লাইফ হ্যাবিট। কি থাকলে তুমি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে? গৌতম এ বলছো, এ বলছো, আচ্ছা অবিদুল এ বলছো, একদমই তাই। আমাদের ভালো অ্যাডজাস্টমেন্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য, সহ্য করার ক্ষমতা, ধৈর্য বলছি সরি, টলারেন্স, সহ্য করার ক্ষমতা। অর্থাৎ তোমার কনফিডেন্স নেই, এটা কিন্তু ভালো অ্যাডজাস্টমেন্টের বৈশিষ্ট্য নয়। তোমার ইমোশনাল স্টেবিলিটি নেই, তুমি সবসময় আনস্টেবল, এটা কিন্তু ভালো অ্যাডজাস্টমেন্টের বৈশিষ্ট্য নয়। তুমি তোমার লাইফ হ্যাবিট ইরেগুলার, এটাও কিন্তু ভালো অ্যাডজাস্টমেন্টের বৈশিষ্ট্য নয়। ভালো অ্যাডজাস্টমেন্টের বৈশিষ্ট্য কি, তোমার টলারেন্স, সহ্য শক্তি। ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ট্রিটেড অ্যাজ দ্য বেস্ট অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। এইখানে যে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম গুলো আছে তার মধ্যে কোনটাকে বেস্ট অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বলা হয়? রিগ্রেশন, রিপ্রেশন, নন অফ দ্য অ্যাবভ, রেশনালাইজেশন।
বিশ্বজিৎ শিল্পী হ্যাঁ এ বলছো, বিশ্বজিৎ শিল্পী হ্যাঁ, বিদুল এ বলছো, একদমই তাই। আমরা আলোচনা করেছিলাম যে যত ধরনের অ্যাডজাস্টমেন্ট মেকানিজম আছে তার মধ্যে র্যাশনালাইজেশন হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে এখানে তোমাকে অনেক বুদ্ধি লাগে, তুমি মানে যুক্তি না থাকলে, তোমার বুদ্ধি না থাকলে তুমি এই ডিফেন্স মেকানিজমটা ইউজ করতে পারবে না। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ ওয়ান অফ দ্য কি রোলস অফ টিচার্স ইন সাপোর্টিং স্টুডেন্ট অ্যাডজাস্টমেন্ট? ধরো একজন টিচার কি করতে চাইছে, স্টুডেন্ট যাতে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে চাইছে, করতে পারে, সেটা সাপোর্ট করবে, সে তার জন্য টিচারের কি ভূমিকা পালন করা উচিত? এখানে চারটে অপশন আছে দেখো। ফোকাসিং অন একাডেমিক কন্টেন্ট উইথাউট অ্যাড্রেসিং পার্সোনাল ইস্যুস, enforcing enforcing strict rules and ensure discipline in classroom, providing emotional support and helping student navigate personal challenge, prioritizing group needs over individual preference। কিন্তু কোনটা হবে, কোনটা মানে একটা স্টুডেন্টের অ্যাডজাস্টমেন্ট করবে, ধর একটা স্টুডেন্ট অ্যাডজাস্টমেন্ট করবে ক্লাসরুমে, সেটাকে সাপোর্ট করবে একটা টিচার, কি কাজ করবে টিচার এখানে? শিল্পী, গৌতম, বিদুল, বিশ্বজিৎ তিন বলছে, একদমই তাই। অর্থাৎ সেই ছেলেটাকে কি করতে হবে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে, এবং তার যে পার্সোনাল চ্যালেঞ্জ গুলো, পার্সোনাল যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেইটা যাতে সে নেভিগেট করতে পারে, ওভারকাম করতে পারে, তার জন্য তোমাকে তাকে কিন্তু গাইডেন্স দিতে হবে। অর্থাৎ সেটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এবং আজকে যেহেতু শেষ ক্লাস, তো তোমাদের মানে ক্লাসগুলো করে, 4 দিনের ক্লাসগুলো করে কি নিজেদের মধ্যে কনফিডেন্স আসছে, বা কিছু এক্সট্রা কিছু বা ভালো কিছু শিখতে পেরেছো এরকম মনে হচ্ছে, না এগুলো আগে থেকেই সব জানতে? বা হ্যাঁ হ্যাঁ, ভালো ক্লাস, খুব সুন্দর ক্লাস। হ্যাঁ থ্যাংক ইউ। সবাই একটু মানে ফিডব্যাক দিও, অসুবিধা কিছু নেই। আর বাদ বাকি যে ফ্রি আমাদের যা কিছু থাকবে সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, এবং যারা এই যে স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া আছে সবাই এটা এইগুলো করতে পারবে, ঠিক আছে? এবং যারা জয়েন করবে, এবং কালকে অবশ্যই মক টেস্টটা দিও, নোটসটাও পাবে, ভিডিওগুলো পাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। পরে কোর্সে দেখা হচ্ছে। স্যার হ্যাঁ বলো। বলছি যে পেড কোর্সটা আছে সেটার ক্লাস শুরু হবে কবে থেকে স্যার? ওই 20 তারিখের দিক থেকে শুরু হবে। ঠিক আছে, 20 তারিখের দিক করে, মানে 20 তারিখ বা হ্যাঁ মোটামুটি এই ফেব্রুয়ারি শেষ লাস্ট উইকের দিক করে শুরু হবে। মানে কয়েকদিন ওই অ্যাডমিশনের জন্য সময় রাখা হয়েছে, 20 তারিখ মেবি ওইখানটায়, তো ওর থেকে শুরু হবে। আচ্ছা স্যার, অ্যাডমিশন কমপ্লিট হবে তারপরে ক্লাস শুরু হবে, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, কয়েকদিন অ্যাডমিশনের জন্য দেওয়া হবে। হ্যাঁ, কিছু বলছিলে বিশ্বজিৎ? আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি মক টেস্টটা কি ওই ওয়েবসাইটে গিয়ে নাকি না, অ্যাপস এর ভিতরে যেতে অ্যাপের হবে? ভেতরে আছে, তুমি ফ্রি মক টেস্ট গুলো দিতে পারোনি? না, এর আগে তো আমি জয়েন করিনি, আজকে প্রথম আচ্ছা জয়েন আজকে করলাম। প্রথম জয়েন করলে, তাই তো? ঠিক আছে, আমি গ্রুপে আবার অ্যাপের লিংকটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আবার অ্যাপটা ইনস্টল করবে, এবং ওখানে দেখবে WBPSC ফ্রি বলে আছে, যেখানে মক টেস্ট গুলো আপলোড করা আছে, আগের গুলো আছে, ভিডিও গুলো আছে, নোটস গুলো আছে, এবং মক টেস্ট গুলো আপলোড করা আছে, ঠিক আছে? এই ক্লাসেরও কালকে আপলোড করে দেবো, তো সেগুলো তোমরা এ করে এটা নেবে। কোন গ্রুপ স্যার? এটা আমি হচ্ছে, সেই গ্রুপে নেই আর কি। আচ্ছা এটা হচ্ছে ওই বায়ো WBPSC এডুকেশনের গ্রুপটাতে নেই তুমি? না, একটা বন্ধু পাঠিয়েছিল তাই জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এ করো, ওই একটা কাজ করো, তুমি আমার নাম্বারে একটু মেসেজ করো হোয়াটসঅ্যাপে। আমার নাম্বারটা এ করতে পারবে মানে? ঠিক আছে। হ্যাঁ মানে এটা থেকে, এখান থেকে বুঝতে পারবে নাম্বার, না পারবে না? আচ্ছা, এই 6290161537, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারটাতে একটা মেসেজ করে দেবো, আমি গ্রুপে লিংক করে দিয়ে দেবো, জয়েন ঠিক করে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ Thank you, সবাইকে, thank you. থ্যাংক ইউ, হ্যাঁ বাই।